নমস্কার। আজকে আমার পডকাস্টের অতিথি যিনি, তাকেও আপনারা প্রায় সকলেই চেনেন। অভয়া আন্দোলনের নির্ভীক সৈনিক হিসেবে যে ডাক্তারদের আমরা রাজপথে নামতে দেখেছি, আন্দোলন করতে দেখেছি, পরস্পরের বিপদে ঝাঁপিয়ে পড়তে দেখেছি, এরই তাদের অন্যতম। কিন্তু সেটাই তো তার একমাত্র পরিচয় নয়। হি ইজ এ পাবলিক স্পিরিটেড ম্যান, এতে কোনো সন্দেহ নেই। যে কারণে তিনি বাকি পাঁচজন ডাক্তার যখন একটা আয়েশি জীবনের দিকে ঝোঁকেন, তখন তিনি পাবলিক হেলথ নিয়ে লেখাপড়া করেছেন এবং তার ডোমেইন এক্সপার্টিস ইজ অলসো পাবলিক হেলথ। পাবলিক হেলথটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে সচরাচর কেউ আলোচনাই করে না, অথচ পাবলিক হেলথই হচ্ছে যে কোনো রাজ্য বা যে কোনো রাষ্ট্রের একটা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। গত 15 বছর ধরে এই পাবলিক হেলথে নানা রকম ফিকশনাল স্টোরি আমরা শুনেছি, হজম করতে বাধ্য হয়েছি। আজকে আমি তার মুখ থেকে ফ্যাক্ট এবং ফিকশন, এই যে একটা মাঝখানের যে তফাৎ, সেই গল্পটাকে ভালো করে বোঝার এবং নিজের মতো করে আয়ত্ত করার চেষ্টা করব। এবং আপনারাও আমার ধারণা এই আলোচনা শুনে উপকৃত হবেন, কেননা আমাদের শেষ বিচারে কতজনের আর এই পঞ্চতারকা সপ্ততারকা হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ হয়ে ওঠে। কেননা এই এক অসম্ভব শ্বাসরুদ্ধকারী অবস্থা, যেখানে একজন মানুষ পিজি হাসপাতালে যাওয়ার আগে 4 বার ভাবে, আরজি করে যাওয়ার আগে 10 বার ভাবে। যাদের মজবুরি তাদের কথা বলছি না, যাদের চয়েস আছে। আমার মা হার্টের রুগী ছিলেন, তার যতবার চিকিৎসা হয়েছে মেডিকেল কলেজে হয়েছে, এবং মেডিকেল কলেজের চিকিৎসা হওয়াটাই ছিল সবচেয়ে বড় কথা। আমাদের বিভাগীয় প্রধান ছিলেন প্রেসিডেন্সিতে চন্ডিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি হঠাৎ একদিন প্রফেসর্স কমন রুমে নিজের চেয়ারে বসে একটা বিরাট তার অ্যাটাক হলো, পড়ে গেলেন। আমরা কিন্তু তখন কোথায় বড় নার্সিংহোম আছে এইসব খুঁজিনি, আমরা তাকে সবাই মিলে কোলে করে ওই মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। এবং 13-14 রাত্রি আমরা ছাত্রছাত্রীরা পালা করে তার ওই মেডিকেল কলেজের যে ওই প্রশস্ত শ্বেতপাথরে বাঁধা কি বলে স্টেয়ার কেস, তার উপরে বসে আমরা সময় কাটিয়েছি। মেডিকেল কলেজের পরে আর কোনো কিছু থাকতে পারে, এটা আমাদের সময়ের, আমাদের চেতনায় এর বাইরে কিছু ছিল না। কিন্তু এখন মেডিকেল কলেজ বোধহয় অগ্রাধিকারের তালিকায় মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের কাছে একেবারেই নেহাত নাচার না হলে, আর খুব পরিচিত আত্মীয় স্বজন ছেলেপেলে ডাক্তার না হলে কেউ সেখানে যায় না। যার কথা বলছি তিনি ডক্টর সুবর্ণ গোস্বামী। সুবর্ণ এই পাবলিক স্পিরিটেড অ্যাটিটিউডের জন্য, অভয় আন্দোলনে ওই রকম একটা নির্ভীক ভূমিকা পালন করার জন্য, এই জমানায় যেটা অনিবার্য সেটাই হচ্ছে, তাকে বোধহয় গত 15 বছরে অন্তত 5 থেকে 6টা জায়গায় বদলি করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় মজাটা হচ্ছে যে এখন তিনি যেখানে কর্মরত সেই জায়গাটার নাম দার্জিলিং। এবং কর্মরত বলাটা ভুল হলো, আমার বলা হয় বিশ্রামরত, কেননা তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালটাই বন্ধ। সুতরাং আপনারা ভাবুন, যে রাজ্যে উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না, মাথা খুঁটে মরলেও পাওয়া যায় না, সেখানে এই ধরনের একজন উজ্জ্বল ডাক্তারকে জাস্ট বিকজ তিনি আমাদের সম্রাজ্ঞীর বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন, সেই অপরাধে এই শীতে প্রতি সপ্তাহে কলকাতা থেকে দার্জিলিং যেতে হয়। সুবর্ণ, অনেক 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 ধন্যবাদ। আমি অভয়া টভয়া নিয়ে কথা বলবো না, আমি এসেনশিয়ালি যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে পাবলিক হেলথ।
পশ্চিমবঙ্গের পাবলিক হেলথ কম্পেয়ার টু কেরল আমাদের কোনো স্ট্যান্ডিংই নেই। এবং এমন নয় যে বাম জমানায় পাবলিক হেলথ একটা সাংঘাতিক কোনো উচ্চতায় পৌঁছেছিল, কিন্তু এই ধরনের নৈরাজ্য বা দুর্নীতি বা অব্যবস্থা, পরিকাঠামোগত অপ্রতুলতা, এইসব কিচ্ছু ছিল না। তুমি তো দুটো জমানাই দেখলে। হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট? সুমন্ত, সবচেয়ে বড় যেটা পার্থক্য যেটা দেখি, ধরো আমি 2004 সালে যখন চাকরিতে ঢুকি, দুটো অভিজ্ঞতা আমি বলতে পারি। একটা হচ্ছে 2004 সালে তখনও স্বাস্থ্য ভবন হয়নি, রাইটার্স বিল্ডিং এ স্বাস্থ্য দপ্তর ছিল। অ্যাপয়েন্টমেন্ট তুলতে গেছি, নাম বেরিয়েছে, তুলতে গেছি, দেখছি টিফিন আওয়ার্সে ওখানে হচ্ছে যে কর্মচারীরা রাইটার্স দাপিয়ে, খুব বেশি সংখ্যায় নয়, হার্ডলি 20-25 জন হবে, দাপিয়ে তারা স্লোগান দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, 3% দিয়ে বাকি আছে, কেন দেওয়া হবে না, এইসব, যেটা আজকে কল্পনা করা যায় না। যে নবান্নে বসে 20-25 জন দাপিয়ে স্লোগান দিচ্ছে মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর ওই 3%টা বেড়ে এখন 40% দাঁড়িয়েছে, তবু কারো ক্ষমতা নেই নবান্নের ধারে পাশে গিয়ে এই স্লোগানটা দেবে। এইটা একটা পরিবর্তন। দ্বিতীয় যে পরিবর্তনটা দেখেছি, ধরো হচ্ছে যে, তাহলে কি কর্মচারীরা বদলে গেল? না, একদমই না। তাহলে কর্মচারী তো এ তো মানে হচ্ছে যে কলকাতায় কেন, আমি যদি ধর্মতলায় দাঁড়িয়ে স্লোগান দিই তাহলে তার পরের দিন কোচবিহার ট্রান্সফার হবে। এইটা ছিল না বলেই হচ্ছে যে সেই গণতান্ত্রিক পরিবেশটা, পরিসরটা ছিল, সেই জন্য আগে পারতো, এখন পারছে না। দ্বিতীয় যেটা, দুর্নীতির প্রশ্নে যদি বলো, আমি প্রথম যেখানে আমার চাকরি হয় সেখানে দেখতাম আমার উপরওয়ালা তিনি দেদার চুরি করছেন। তো আমি, কোথায় হয়েছিল? বীরভূমের একটা ব্লকে। তো হচ্ছে যে আমি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানালাম, সেখানকার ক্লার্ক এবং যিনি অফিসার ছিলেন সেই দুজনের তদন্ত হলো, স্বাস্থ্যমন্ত্রী অব্দি জানলেন, তদন্তের নির্দেশ দিলেন, তাদেরকে শাস্তি দেওয়া হলো, একজনকে কিছুদিনের জন্য নিলম্বিত করা হয়েছিল, একজনকে বদলি করে দেওয়া হলো। তো একজন ক্লার্ক একটা সে আইসোলেটেড একটা করাপশন করছিল। এখন হচ্ছে পুরোটাই প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতির ইকোসিস্টেম তৈরি হয়েছে, একদম উপর থেকে হচ্ছে যে নিচতলা অব্দি একটা ইকোসিস্টেম, প্রত্যেকের একটা হচ্ছে যে কি বলবো, ভেস্টেড একটা ইন্টারেস্ট রয়েছে তাদের, যারা হচ্ছে যে ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে রেখেছে, এবং হচ্ছে যে একদম উপর থেকে থেকে পিরামিড, একদম সবচেয়ে উপরে অব্দি সেটা প্রসার যাচ্ছে। তাহলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা বিচ্ছিন্ন দুর্নীতি ছিল না তা নয়, ছিল, সেটা কারো নজরে আনলে তার ব্যবস্থা হতো। হুগলি জেলায় সভাধিপতি একজন ছিলেন, যার নাম হচ্ছে সেখানকার স্বাস্থ্য আধিকারিক, তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করলেন যে ওষুধ কেনার ক্ষেত্রে উনি দুর্নীতি করেছেন। প্রশাসনিক স্তরে দুর্নীতি হলো, মানে তদন্ত হলো, ওনাকে যা যা করা হলো, দলীয় স্তরে ওনাকে দল থেকে বের করে দেওয়া। এই দুটো প্যারালেলি আমরা যে পশ্চিমবাংলার মানুষ দেখেছেন, সভাধিপতির মতো মানুষ। ফলে যেটা হচ্ছে যে আজকের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এইটা হচ্ছে পরিবর্তন। আর পাবলিক হেলথে যদি বলো, তাহলে পাবলিক হেলথ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ কেরলের কাছাকাছি কোনোদিনই ছিল না, কিন্তু যদি সেই সময়কার সরকারি তথ্যগুলো দেখো, ভারত সরকারের যে প্রকাশিত যে তথ্যগুলো, অনেকগুলো জায়গাতে আমরা কেরলের পরে দ্বিতীয় স্থান, আমরা কেরলকে ছাপিয়ে যেতে পারিনি, দ্বিতীয় স্থানে ছিলাম। দু একটা বিষয় হলেও আমরা কেরলের থেকে এগিয়ে যেতে পেরেছিলাম, যেমন শহরাঞ্চলে শিশু মৃত্যুর হার আমরা দেশের মধ্যে প্রথম চলে গেছিলাম, আরো বেশ কিছু জায়গায়, আর না হলে নেক্সট টু কেরল খুব দ্রুত উঠে আসছিল পশ্চিমবঙ্গ। এখন এমন খারাপ অবস্থা, নিচ থেকে 1 নম্বর 2 নম্বরে আসবে বলে হেলথ অন দ্য মার্চ 2018 থেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছে সরকার। কি হেলথ অন দ্য মার্চ, এই যে পাবলিক হেলথের ডেটা গুলো, হেলথ আউটকাম গুলো, হেলথ ইন্ডেক্স গুলো প্রতি বছর আগের সরকার মার্চ মাসে প্রকাশ করতেন, সেটাকে বলা হতো হেলথ অন দ্য মার্চ। একটা মোটা বই, পাবলিক এন্ডে যে কোনো রিসার্চার, যে কোনো সাংবাদিক অ্যাক্সেস করতে পারতেন। কি থাকতো তাতে? এই যে সারা বছরের তোমার হচ্ছে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার থেকে শুরু করে কোন হাসপাতালে কত ফুটফল হলো, কত ইনডোর রুগী, কত আউটডোর রুগী, এই পুরো পরিসংখ্যানটা একদম নিচ থেকে উঠে আসে, সেটা ভেরিফিকেশন, এক জায়গায় সব তথ্য পায়, এক জায়গায় সব তথ্য। এরা 2018 সাল থেকে বর্তমান সরকার প্রকাশ করা বন্ধ করে দিয়েছে আজ অব্দি। মানে কারণ ওই যে বললাম যে নামছে সবগুলোই হচ্ছে যে যেহেতু নিম্নগামী সূচকগুলো, সেই জন্য এরা প্রকাশ করাটাই বন্ধ করে দিল। কোভিড এর তথ্য দেয়নি, ভারত সরকারও দেয়নি, কেন্দ্রীয় সরকার মানে রাজ্য সরকারও দেয়নি,
ডেঙ্গুর তথ্য ভারতের সব রাজ্য দিচ্ছে, তুমি যদি ওয়েবসাইটে যাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, পশ্চিমবঙ্গের ডেটা শূন্য, অথচ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ডেঙ্গু রোগী হয়। কিন্তু এই যে তথ্য গোপন, তার ফলে তুমি এখন ফলটা বুঝতে পারছো না। আগে কোন জায়গাতে আমরা যাচ্ছিলাম, কোনটাতে এগিয়ে আছি পিছিয়ে আছি এটা বোঝা যেত, তো এখন ফলটা আমরা যারা ইনসাইডার বুঝতে পারছি যে ফলটা কোথায় হচ্ছে। যেমন ধরো NFHS4 মানে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে হয়, তার 5 নম্বর যে সার্ভেটা হয়েছে তাতে যদি দেখো, সেটা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখন প্রথম স্থানে উঠে এসছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ এবং টিনেজ প্রেগন্যান্সি। বলো কি? একদম। তাহলে টিনেজ প্রেগন্যান্সি, আমি এত কন্যাশ্রী ডাক দিয়ে প্রচার করব, আর এদিকে হচ্ছে যে কোভিড এর পরে 2 বছর ধরে স্কুল বন্ধ রেখে দিল, মেয়েগুলো অল্প বয়সে তাদের বাবারা বিয়ে দিতে বাধ্য হলো, মেয়েগুলো প্রেগন্যান্ট হলো, এবং তারা হাসপাতালে গিয়ে তাহাই প্রত্যেকেই হাই রিস্ক প্রেগন্যান্সি। একটা বেডে হচ্ছে 2-3জন মা গিয়ে ভর্তি হচ্ছে, ইনফেকশন কন্ট্রোল যা হবার কথা ছিল তা সম্ভব নয়। ফলে হচ্ছে যে সেখানে গিয়ে মাতৃমৃত্যুর হার জাতীয় গড় থেকে এখন হচ্ছে যে মানে বেশি রাজ্যে এবং বাড়ছে, অথচ সরকার তথ্য প্রকাশ করছে না। তথ্য প্রকাশ না করে তার সত্য গোপন করে রাখা যায় না। এইটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার পাবলিক হেলথের হার। তো এই যে ধরো, এই যে একটা ইকোসিস্টেমের কথা তুমি বললে, ইকোসিস্টেম হচ্ছে একদম অলমোস্ট একটা মাফিয়া চক্রের মতো, যেখানে অনেক স্টেক হোল্ডার আছে উপর থেকে নিচ পর্যন্ত। হাউ কাম দ্যাট দে গট সো অর্গানাইজড? এইটা যদি বলো সে অর্গানাইজড করাটা, এটা হচ্ছে যে 2011-র পর থেকে আমরা যা আমাদের যা পর্যবেক্ষণ হচ্ছিল, তো 2021-এর পর থেকে, 21-এর ইলেকশনের পর থেকে এটা একদম পুরো মানে হচ্ছে যে আরো বেশি অর্গানাইজ, যেভাবে আন্ডারওয়ার্ল্ডে অর্গানাইজ করা হয় ঠিক সেইভাবেই। এবং হচ্ছে যে এখানে কিন্তু এই কয়লা, বালি, গরু, স্বাস্থ্যের দুর্নীতি, রেশন দুর্নীতি সবটা মিলে একটা পিরামিড হচ্ছে যে এই যে একটা পিরামিডের নিচে হচ্ছে যে একদম বেশ অব্দি ছড়িয়ে যাওয়া চারদিকে, কিন্তু পিরামিডের মাথায় একটা বিন্দুতে গিয়ে আসছে। এইটা করেছে দুটো ভাবে হচ্ছে যে আমাদের যা পর্যবেক্ষণ, একটা হচ্ছে বিউরোক্রাসির রোল, আর একটা হচ্ছে যে পুলিশ। এই বিউরোক্রাসি আর হচ্ছে যে পুলিশকে এমন ভাবে এটা তৈরি করা হচ্ছে, আজকে ধরো না এই যে বিডিও, সাদা খাতা দিয়ে বিডিওরা করছে না, একজন বোধহয় অ্যারেস্ট সারেন্ডার করতে বলেছে, এখনো করেনি, একজন করেনি এখন। কিন্তু যেটা হচ্ছে এইরকম অসংখ্য হচ্ছে যে এই সিভিল সার্ভিসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা জানে যে এই সরকারটা না থাকলে আমার চাকরিটাও থাকবে না। ফলে দে আর ডেসপারেট যে হচ্ছে যে এই সরকারটাকে আমাকে রাখতে হবে, যেমন ভাবে তারা হচ্ছে যে করা দরকার। পুলিশের ক্ষেত্রেও তাই, পুলিশ, সিভিক ভলান্টিয়ার এই যে করা হয়েছে, তারাও এটা জানে যে আমাদের কিভাবে এরা ঢুকিয়েছে। ফলে হচ্ছে যে এইভাবে থাকা সম্ভব নয় কোনো, যদি একটা গণতান্ত্রিক সরকার এখানে থাকে। ফলে হচ্ছে এই সরকারটাকে আমাকে রাখতেই হবে, আর বোঝানো হয়েছে যে এই সরকারটা চলে গেলে ভাই তোমার চাকরি থাকবে। ফলে সে আর ব্যুরোক্রেসির মতো, ব্যুরোক্রেটের মতো আচরণ করছে না, পুলিশের মতো আচরণ করছে না, সে ক্যাডারের মতো আচরণ করছে। এবং এইটার ফলে গ্রামে যে লুম্পেন বাহিনী চিরকালই থাকে। অন্য সময় হয় কি, সরকার কোনো একটা শাসক দল লুম্পেন বাহিনীকে আশ্রয় দেয়, কোনো একটা লুম্পেনকে আশ্রয় দেয়, এটা হয়ে থাকে মানে যে কোনো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। কিন্তু লুম্পেনটা মিলে যদি একটা দল তৈরি করে, তাতে যা হবার তাই হচ্ছে। ফলে আমরা পশ্চিমবাংলায় সেটাই দেখছি, এবং হচ্ছে যে তার সাথে ব্যুরোক্রেসি এবং পুলিশকে সেইভাবেই অর্গানাইজ করা হয়েছে। দি আর দ্য মেন স্টেক হোল্ডার্স এখন। কিন্তু একটা কথা বললো যে এই ব্যুরোক্রেসির যারা ক্রিমি লেয়ার তো মমতা বন্দ্যোপাধ্যায় দাক্ষিণ্যে আইএস হয়নি। হাউ কাম দ্যাট পশ্চিমবঙ্গের ব্যুরোক্রেসি এবং মোস্ট অ্যাপলিংলি হেলথে এইরকম ভাবে নট অনলি সাবসার্ভিয়েন্ট বাট কার্যত ওয়াগিং দেয়ার টেল বিফোর হার হাইনেস, এইটা কেন হলো? কেন হলো এটা বলা মুশকিল, এখন কৌশলে করা হয়েছে। এটা হচ্ছে আমরা ধরো মুখ্য সচিব এমন দেখেছি যে মুখ্য সচিব বেঁকে বসেছেন, মুখ্যমন্ত্রী মানে মুখ্য সচিব সংঘাত হতে দেখেছি তো পশ্চিমবাংলায় অনেকবার দেখেছি। মুখ্য সচিব বেঁকে বসলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ছিল না তাকে দিয়ে এক্সিকিউট করে, কারণ এক্সিকিউটিভ হেড। আর আমরা এখন মুখ্য সচিবদের দেখছি যেটা হচ্ছে যে ভুয়ো চাকরির, এই নেতাজি ইন্ডোরে ডেকে, আগের এক মুখ্য সচিব রিটায়ার করেছেন, এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সব ওই অ্যাপয়েন্টমেন্ট দিল, পরে দেখা গেল ওগুলো সব ভুয়ো। মুখ্য সচিব তো চাকরি চলে যাওয়া উচিত। একজন মুখ্য সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে উঠে চলে এলেন, তারও চাকরি গেল না।
আর একজন মুখ্য সচিব, মানে একের পর এক যদি আমরা হচ্ছে মুখ্য সচিবদের যদি এই দেখি, বাকি সচিবদের, শিক্ষা সচিব যার নাম জড়ালো, তার তো হচ্ছে যে এই শিক্ষামন্ত্রী যে গেলেন, কিন্তু শিক্ষা সচিবের রোল আমরা সবাই জানি। ফলে হচ্ছে যে একের পর এক সচিবদের আমরা রোল দেখছি বিভিন্ন সচিব পর্যায়ে। এটা হচ্ছে যে ইন্ডিয়ান ব্যুরোক্রেসির যে একটা ট্র্যাডিশন ছিল, দেশ গঠনে তাদের যে একটা রোল ছিল আপনার ইন্ডিপেন্ডেন্স, জওহরলাল নেহরু জামানায়, বা তারপর ইভেন হচ্ছে যে আমরা কংগ্রেস জামানায়, ইন্দিরা গান্ধী জামানাতেও দেখেছি বা দেখেছি, পশ্চিমবঙ্গে বাম জামানাতেও দেখেছি দেখেছি ব্যুরোক্রেসির একটা বিরাট রোল। তরুণ দত্তর মতো চিফ সেক্রেটারি, ভালো ভালো হচ্ছে যে মানে কি জ্ঞানী গুণী হচ্ছে যে কৃষ্ণমূর্তি, হ্যাঁ তাদের দেখেছি। রতিনদা, হ্যাঁ, বাঙালিদের মধ্যে আমরা হচ্ছে যে কতজনের নাম বলবো, দিলীপ ঘোষকে দেখেছি আমরা, হচ্ছে যে আরো অনেকে একশো এক। এবং হচ্ছে যে তারা রিটায়ার করে অনেক সময় বইপত্র লিখেছেন, আমি সেসব বইপত্র পড়েছি, আপনারও হয়তো পড়ার সুযোগ হয়েছে। ফলে হচ্ছে যে তাদের বোঝা যায় যে তাদের একটা আউটলুক, তাদেরও একটা দেশ গঠনের একটা ডিফারেন্ট আউটলুক, পলিটিক্যাল আউটলুকের থেকে তাদের ব্যুরোক্রেটিক আউটলুক। কিন্তু এখনকার যারা রয়েছেন তারা হচ্ছে যে রিটায়ার করে কবে একটা ওই অ্যাডভাইসার হবো, রিটায়ারমেন্টের পরে পেনশন ছাড়াও আরো 2.5 লাখ টাকা 3 লাখ টাকা পাবে, একটা বাংলো থাকবে, 4টে গাড়ি থাকবে, পাইলট থাকবে, বরকন্দাজ থাকবে। এইটা যদি ব্যুরোক্রেটদের অ্যাম্বিশন হয়ে যায়, তাহলে সেই ব্যুরোক্রেটদের থেকে তুমি দেশ গঠনে কিছু পাবে না। আর ওয়াইল ইন সার্ভিস মালও কামিয়ে নেব, দেখাই যাচ্ছে। যা না, একটা কি তোমার, আমি দুটো এর থেকে মানে একটু থিওরিটিক্যাল কোয়েশ্চেন নিতে পারে। একটা হচ্ছে দ্য মরাল ফেব্রিক অফ আওয়ার সোসাইটি, এটাই এখন কার্যত একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, যে কারণে করাপশন ডাজন্ট বিকাম অ্যান ইস্যু। যদি করাপশন ইস্যু হতো তাহলে 2014 সালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাপতন হওয়া উচিত ছিল। তারপর থেকে সাকসেসিভ দুর্নীতি আমরা দেখেছি, তারপরে ইলেকশনও হয়েছে, বাট শি সার্ভাইভস। তার মানে কি? তার মানে আমরা যখন ছোট ছিলাম, বড় হয়েছি, এমনকি সাংবাদিকতা করেছি, পলিটিশিয়ান অ্যান্ড ফ্রুগ্যালিটি ওয়াজ সিনোনিমাস। ঠিক আছে? অ্যান্ড ইট ওয়াজ নট রেস্ট্রিক্টেড টু অনলি দ্য লেফট। লেফটে যেমন একটা সম মুখার্জি সারাটা জীবন কমিউনে কাটিয়ে দিলেন, বা ধরুন আমাদের মাখনদা ক্রান্তি প্রেসের একটা খাটিয়ার উপর জীবন কাটিয়ে দিলেন, বা ঢাকু চৌধুরী, এদের কথা বলছি, এরা তো সন্ন্যাসী। এই সন্ন্যাসীর যে প্রজনী, তার শেষ প্রতিনিধি হচ্ছেন বিমানদা। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে, এমনকি সিদ্ধার্থবাবু দুর্বিনীত ছিলেন, নকশাল পেদিয়েছেন, অনেক কিছু করে রাখতে পারেন। ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সি করতে বলেছেন, কারুর হিম্মত ছিল না যে ওনার দিকে আঙুল তুলে বলেন যে উনি করাপ্ট। জ্যোতি বসু, যার সঙ্গে ওর একটা ট্রিমেন্ডাস লাভের রিলেশনশিপ ছিল, কখনো বলেননি ওকে ফ্যাসিস্ট বলেছেন, স্বৈরাচারী বলেছেন, কিন্তু কখনো বলেননি যে ও করাপ্ট। কেমন? অ্যান্ড দিস ওয়াজ ট্রু ফর মেজরিটি অফ কংগ্রেস লিডার্স অলসো। এই যে একটা ভ্যালু বেসড সোসাইটি, আমার বাবা যারা ছোটবেলায় যারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে বলতো ফাটকা খেলছে, ওটা ভদ্রলোকের কাজই নয়। কেমন? পাড়ায় একটা কোনো লোক 2 নম্বরই করে কিছু করেছে, এই খবরটা গোপন থাকতো না, আর থাকা মাত্র পাড়ায় সে তজ্জ হয়ে যেত, লোকে তার মানে ধোপা কাপড় বন্ধ করেই তো বলতে হতো না 420, হ্যাঁ 420। এখন কথা হচ্ছে যে কেন একটা সমাজের নৈতিক কাঠামো এইভাবে ভেঙে যায়? এটা কি দারিদ্র্যের কারণ? এটা আমার টেক যদি বলো, তাহলে যেটা হচ্ছে যে এইটা দারিদ্র কখনোই হচ্ছে যে নৈতিক কাঠামো ভাঙে না। এটা হচ্ছে যে তুমি আফটার 90s নিউ লিবারেল পলিসির পর থেকে যদি দেখো, সেটা হচ্ছে যে এটা খুব কৌশলে মানুষের মোরালিটি এবং ভ্যালু সিস্টেমটাকে ভেঙে দেওয়ার জন্য এটা হচ্ছে যে একদম কাজ করা হয়েছে। আমাদের যে এডুকেশন সিস্টেম, আমরা সেখানে কিছু ইনফরমেশন শিখি, কিছু স্কিলস অ্যাকোয়ার করি, আর তার সাথে সবচেয়ে বড় যেটা, আমাদের মধ্যে একটা ভ্যালু সিস্টেম তৈরি করে দেওয়া হতো। এখন হচ্ছে যে ক্যাপিটাল ইটসেলফ যেটা চাইছে, পুঁজি, সে চাইছে হচ্ছে যে এই ভ্যালুটাকে প্রথম কথা মাইনাস করো, স্কিলটাও দরকার নেই, কিছু ইনফরমেশন মাথায় ঠেসে দাও, পরে স্কিল আমার দরকার মতো, যে ইন্ডাস্ট্রির যেমন দরকার সেই স্কিল আমি ওকে শিখিয়ে নেব, আর ভ্যালু সিস্টেমটাকে মাইনাস করো। ফলে দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ নিউ লিবারেল ইকোনমি।
আমি যদি ওভারঅল বলি, সেটা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়েছে এটা নয়, ভারতবর্ষে না, সারা অল ওভার দ্য ওয়ার্ল্ড এই মোরাল ব্যাপারটা, ভ্যালু সিস্টেম ব্যাপারটাকে ক্যাপিটাল মানে পেরেছে খুব মানুষ successfully। তার মানে শুধু অ্যাকুইজিটিভ ইনস্টিংক্টটাকেই, অ্যানিমাল ইনস্টিংক্ট আর অ্যাকুইজিটিভ ইনস্টিংক্ট, হ্যাঁ সে তো তাই না? যে আগে আমরা, যে আমার বারবার নিজেদের উদাহরণ দিয়ে লাভ নেই, আমি জীবনে প্রথম ফুল প্যান্ট পরেছি ক্লাস 11-এ। একটা HMTর ঘড়ি আমার পিসি উপহার দিয়েছিল প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার পর, ঠিক আছে? তো বাড়িতে কতগুলো কাঠের চৌকি ছিল, এর বাইরে কিছু ছিল না। তার উপর পাতলা তোষক। ঝাড়গ্রামের মতো ওই গরমে আমি দার্জিলিং এ এখন ওই কাঁঠাল কাঠের চৌকির উপরেই শুই। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে নৈতিকতাহীন একটা সমাজ, একে উদ্ধার করার উপায় বা কি আমি জানি না। অবশ্য সেই আলোচনায় না তুমি ডাক্তার মানুষ, তবু আমি আমার যেটা টেক যদি বলো সেটা হচ্ছে যে এই নিউ লিবারেল ইকোনমি এখন যেটা যায়, কোনি ক্যাপিটালিজম যে জায়গায় গেছে, বা এখন তো গ্যাংস্টার ফেজ অফ ইম্পেরিয়ালিজম চলছে, এই ডোনাল্ড ট্রাম্প যা দেখালো তা তো গ্যাংস্টার আর কিছুই না। ফলে হচ্ছে যে এইটাতে দাঁড়িয়ে উল্টো দিকে সোশ্যালিস্ট চিন্তা ভাবনা, সেইটা যত বেশি করে আসবে তত মোরালিটি ফিরে আসবে, সেটাই একমাত্র রাস্তা। কিন্তু আসছে না তো। না, সেটা সাময়িক ভাবে তুমি যদি ওভারঅল দেখো যে হচ্ছে যে ক্যাপিটালের 400-450 বছরের ইতিহাসে এই সময়টাতে দাঁড়িয়ে হচ্ছে যে তোমার ডেফিনেটলি সোশ্যালিস্ট যে আইডিয়া তারা ব্যাকফুটে রয়েছে অল ওভার ওয়ার্ল্ড। কিন্তু শুধু তাই নয়, ফার রাইট আর ডমিনেটিং, ডেফিনেটলি ফার রাইট আর ডমিনেটিং এভরিওয়্যার। কিন্তু যেটা হচ্ছে যে এটাই শেষ কথা বলবে বলে আমার বিশ্বাস হয় না। আমার প্রতীতি হচ্ছে যে সোশ্যালিজম শেষ কথা বলবে। সে তো ইতিহাস মুভস ইন সাইকেলস, সেটা পরের কথা। সেকেন্ড হচ্ছে হলো যে একটা অশিক্ষিত লোক তার জীবনের একমাত্র বাঁচার রাস্তা হলো শাসক দলে নাম লেখানো, তাহলে কিছু না কিছু উচ্ছিষ্ট তার কাছেও আসবে। কিন্তু ডাক্তার, যাদের হিপোক্রেটিক ওথ নিয়ে এই পেশা শুরু করতে হয়, এবং আমাদের জীবনে তো আমরা মফস্বলে বড় হয়েছি, ডাক্তার মানে হচ্ছে গোটা মহকুমার অভিভাবক। রাস্তায় যদি দেখে আমি কিছু বান্দরামি করেছি, হি হ্যাড দ্য রাইট টু পুল মাই ইয়ার্স অ্যান্ড এক থাপ্পড়ও মেরে যায়। আমার ডক্টর দাস বলে একজন লোক ছিলেন, হি ওয়াজ দ্য সুপার গার্জেন, আর উনি মারলে কেউ কোনো পাড়ায় কেউ কোনো কথাই বলবে না। সেই ডাক্তারদের এই হাল কেন? এত অর্থ লোলুপতা কি হয় মানে আমি বুঝতে পারি না। যে এই যে একটা ব্লাড সাকিং কর্পোরেট সিস্টেম, সেখানে এইভাবে উইলিং পার্টনার হয়ে যাচ্ছে ডাক্তাররা। হাউ ডু ইউ সি দিস? প্রথম কথা দেখো, ডাক্তাররা সমাজের থেকে বিচ্ছিন্ন নয়, মঙ্গল গ্রহ থেকে আসা কোনো জীব নয় যে এখনো অগ্নিশ্বরটা বেঁচে থাকবেন, সমাজের সবাই হচ্ছে যে নষ্ট হয়ে যাবে আর ডাক্তাররা সবাই অগ্নিশ্বর হয়ে বেঁচে থাকবেন। ডাক্তার মানে দে ডু নট কাম ফ্রম মার্স। তাহলে হচ্ছে তারা ভেরি মাচ ইন্টিগ্রাল পার্ট অফ। তুমি তো হওনি। ওইটাই এখন তো যেটা দাঁড়াচ্ছে যে অল্প কিছু মানুষ সৎ থাকলে তারাই হচ্ছে ব্যতিক্রম দাঁড়াচ্ছে, অথচ এটা হবার কথা ছিল না। সততা তো স্বাভাবিক একটা প্রবৃত্তি। অসৎ যারা, তাদের চিহ্নিত করা উচিত ছিল, তারাই ব্যতিক্রম হওয়ার কথা ছিল। এখন তো হয়ে গেছে উল্টোটা। কিন্তু অধিকাংশ যদি বলো যে এই যে বলছি ভ্যালু সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেম থেকে, স্কুল লেভেল থেকে, এই যে জয়েন্ট এন্ট্রান্স বা এখন নিট যা হয়েছে, একটা অসুস্থ প্রতিযোগিতা, একটা ইঁদুর দৌড়, একে ল্যাং মেরে ওকে পিছনে কনুই মেরে আমাকে এগিয়ে যেতে হবে, এইটা থেকে যারা উঠে আসছে তাদের মধ্যে থেকে হচ্ছে যে এই ব্যাপারটা সোসাইটি হচ্ছে সারাক্ষণ একটা কম্পিটিটিভনেস থাকে, বাকি সবাইকে ল্যাং মেরে হলেও আমাকে ভালো থাকতে হবে। এটা শুধু ডাক্তার নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য প্রফেশনাল সবার মধ্যে এটা খুব গ্রোয়িং। ডাক্তারি মুশকিল হচ্ছে যে যেহেতু ডাক্তাররা কাজ করেন মানুষের জীবন মৃত্যুর মাঝখানে, সেই জন্য ডাক্তারিতে এর যে ইল ইফেক্টটা সেটা সব থেকে বেশি লক্ষণীয়। এটা খুবই মানে খারাপ একটা বিষয়। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে ডাক্তারদের ক্যাপিটাল, তুমি যদি বললে আমার অনেক বছর, 150 বছরের উপর, মানে প্রায় হচ্ছে যে অনেক বছর হয়ে গেল, 1848 সালে লেখা একটা বইয়ের কথা বলবো। কার্ল মার্কস সাহেব লিখেছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো। সেখানে লেখা আছে যে পুঁজির এমন মহিমা যে যেসব বৃত্তিগুলোকে আগে মানুষ সম্ভ্রমের চোখে দেখতো, তার মধ্যে বিজ্ঞানী আছে, কবি আছে, চিকিৎসক আছে, এরা সবাই, এদেরকেও পুঁজি নিজের দাস করে ছেড়েছে। সত্যি তো আজকে ডাক্তাররা কর্পোরেট সেক্টরে ডাক্তারদের কি রোল আছে?
তারা মাইনে করা চাকরি, তাদের টার্গেট বেঁধে দেওয়া হয়। বছর হচ্ছে তোমায় সারা মাসে এতগুলো অ্যাঞ্জিওপ্লাস্টিক লোকের করাতে হবে, এতগুলো গলব্লাডার তোমাকে কাটতে হবে, তাকে সেই টার্গেট পূরণের পিছনে ছুটতে হয় ডাক্তারদের। এবং টোটাল যে কর্পোরেট হাসপাতালের বিল, তার মধ্যে ডাক্তারের বিল দেখবে এইটুকু অংশ দেখা যায় না, 1% 2%, বাকিটা হচ্ছে যে কর্পোরেট হাসপাতালের অংশ। ফলে এই যে ছোট ছোট ডাক্তারবাবু, ডাক্তার দাস, ডাক্তার মুখার্জি, ডাক্তার গড়াই, ডাক্তার হচ্ছে যে হাবিব, এইসব যারা যে ছিলেন আমাদের সমাজে, যারা হচ্ছে যে পাড়াতে চেম্বার খুলে বসতেন, তার কাছে গেলেই অর্ধেক রোগ আমাদের সেরে যেত, তারপর দুটো মিক্সচার 4টে দাগ দিত, সুস্থ হয়ে যেতাম। এই ব্যাপারটা তো এখন নেই। আমার বাবা বা তোমার বাবা, যারা হচ্ছে আমার বাবা, আমি বলি আমি তো একদম বীরভূমের একটা অজ পাড়া গ্রামে জন্মেছি, মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি হেরিকেনের আলো, কারণ গ্রামে বিদ্যুৎ ছিল না। সেই গ্রামেও যেটা হচ্ছে আমার বাবাকে তখন ভাবতে হতো না, আমরা দুই ভাই, যে আমার ছেলেদের এডুকেশনের জন্য খরচ করতে হবে, কারণ সরকারি স্কুল ছিল অবৈতনিক, আর অসুস্থ হলে কোথায় দেখাবো, কারণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেখানেই সব চিকিৎসা আমাদের হয়েছে। আর আমরা মাঝে মাঝে বাবা যদি দুটো হাতে টাকা দিত, 8 আনা আধুলি বা 1 টাকা 2 টাকা, সেটা চাঁদা তুলে জমিয়ে রাখতাম। হচ্ছে যে একসাথে মিলে আমি তোমার কি বলে, আমার বাকি বন্ধুরা, হিন্দু বন্ধুরা, মুসলমান বন্ধুরা চাঁদা তুলে সরস্বতী পুজো করতাম, অথবা মহরমের তাজিয়াতে করতাম একসাথে। এখন সরকার দায়িত্ব নিয়েছে, হচ্ছে যে এডুকেশন বলেছে তুমি বুঝে নাও, হেলথ তুমি বুঝে নাও, কর্পোরেট হাসপাতালে চলে যাও, আর আমি তোমার মন্দির বানিয়ে দেব, আমি তোমার ধর্মস্থান বানিয়ে দেব। এইটা হচ্ছে সরকারের কাজ, যে হচ্ছে মন্দির করা তো ট্যাক্স পেয়ার্স মানিতে, যেখানে হাসপাতালগুলোতে ডাক্তার দিতে পারছে না, হাসপাতালে বিল্ডিং এ ছাগল চড়ছে, কুত্তায় হচ্ছে যে শিশুর মুখ নিয়ে কালকে দৌড়েছে জলপাইগুড়িতে। তাহলে হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোর এই রকম অবস্থা, তুমি হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছ, কেন্দ্র বলো রাজ্য বলো, কেন্দ্র সরকার হাতে একটা গেরুয়া রঙের কার্ড ধরাচ্ছে আয়ুষ্মান ভারত, এখানে রাজ্য সরকার একটা নীল সাদা রঙের কার্ড ধরাচ্ছে স্বাস্থ্যসাথী, দিয়ে পাঠাচ্ছে তো সেই কর্পোরেট হাসপাতালে। না, আমাদের ট্যাক্সের টাকা আপফ্রন্ট পেমেন্ট করছে অ্যাজ প্রিমিয়াম, সেখান থেকে সে ইন্টারেস্ট যাতে বেশি পায়, এবং গিয়ে তার মুনাফা বাড়ায়, প্রাইভেট হাসপাতালে মুনাফা বাড়াচ্ছে। অথচ যদি ওই পয়সাতে সরকারি হাসপাতালের পরিকাঠামো একটু বাড়াতো, যদি চিকিৎসক নার্স, এই মুহূর্তে যা আমাদের পশ্চিমবাংলা যদি বলো, আমাদের যা হিউম্যান রিসোর্স, তার অলমোস্ট 40% হচ্ছে ভ্যাকেন্ট। এবং সেটা কি হিসাবে, 91 সালে লাস্ট একটা হিসেব হয়েছিল, এস্টাবলিশমেন্ট টেবিল বলা হয়, যে এত রোগী পিছু এত ডাক্তার থাকা উচিত। এখন যদি সেটা রিভাইজ করা হয়, তার থেকে 4 গুণ রোগীর সংখ্যা বেড়েছে। তাহলে সেটা এখনকার তুলনায় দেখা যাবে যে হয়তো 10% কি 15% লোক দিয়ে 100% কাজ চলছে। একজন ডাক্তারকে আউটডোরে 600-700 রোগী দেখতে হয়, কোয়ালিটি কেয়ার দেওয়া সম্ভব? ফলে যেটা হচ্ছে, সরকারি হাসপাতালে এইরকম একটা পরিস্থিতি, কর্পোরেট হাসপাতালে চিকিৎসক তার হচ্ছে যে কোনো সে নেই, তাকে টার্গেট পূরণ করতে হচ্ছে, না হলেই তাকে ফায়ার করবে। পাড়ায় পাড়ায় সরকার মেডিকেল কলেজ খুলে দিচ্ছে, সেখান থেকে পাশ করে ডাক্তাররা বেরোচ্ছে। আগে আমরা আমাদের সময়ে পাবলিক সার্ভিস কমিশনে যত পোস্ট দিত, তত লোক চাকরি পরীক্ষাতেই ইন্টারভিউ দিতে যেত না। যে কজনকে অ্যাপয়েন্টমেন্ট দিত, তার 30% জয়েন করতো, আর 10% আবার গিয়ে গন্ডগ্রাম বলে ছেড়ে দিয়ে চলে আসতো। হাতে পায়ে ধরে আমরা ডাক্তারদের বলতাম, বাবা এখানে একটু পোস্ট ফাঁকা আছে, চল না করবি, এইসব বলতো। এখন দুটো পোস্ট সুমনদা, মাসে 60,000 টাকার চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি, আমরা যদি ইন্টারভিউ দিই, ওয়াক ইন ইন্টারভিউ ডাকি, সেখানে 250 থেকে 350 জন হচ্ছে যে ডাক্তার লাইন দিয়ে এসে বসে থাকে। কেউ চীন থেকে পাস করে এসছেন, কেউ ফিলিপিন্স থেকে পাস করে এসছেন, কেউ ভারতবর্ষের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এসছেন। তারা না দেখেছেন প্লুরাল এফিউশনের কেস, না দেখেছে টিবির কেস, না দেখেছে তারা হচ্ছে যে কি বলবো, এই তোমার অপুষ্টি ম্যালনিউট্রিশনের কোনো কেস, ম্যালনারিশ বাচ্চার কেস, তারা ডাক্তার হয়ে গেছে এবং তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকে কর্পোরেট হাসপাতাল লুফে নিচ্ছে, যেমন বলছে তেমনি করা হচ্ছে যে এদের করাচ্ছে, যত এতগুলি করতে হবে, এইভাবে করতে হবে, সেইভাবে তারা করতে বাধ্য হচ্ছে। ওকে, নাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পরে কখনো স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করেনি, সবসময় ওটা ডেলিগেটেড হয়েছে। বাম জমানায় সূর্যকান্ত মিশ্র ছিলেন, যিনি নিজেও একজন কোয়ালিফাইড ডাক্তার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যের দেখভাল করেন, ল্যান্ড রেভিনিউর, ল অ্যান্ড অর্ডার, হোম, যতগুলো মানে ক্রিম ডিপার্টমেন্ট, এবং যেটার মাধ্যমে রাজত্বে নানাবিধ মনসবদার এদের পোষা যায় সেটা করেন। আমি নাও আই এম কামিং টু ফ্যাক্ট ভার্সেস ফিকশন। এক্ষুনি তুমিই বললে
যেটা নিয়ে খুব আলোচনা হয় সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্যসাথী। আমরা দেখি বিজেপির নেতারা আসেন, এসে বলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল গায়ের জোরে এটা আমাদের এখানে করতে দিচ্ছে না, তার ফলে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। টু হোয়াট এক্সটেন্ট ইজ দিস অ্যালিগেশন কারেক্ট? কোথায় খরচা হচ্ছে আমি জানি না, আসছি। এটা হচ্ছে যে প্রথম কথা, এই যে স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত, এই বাইনারিটা তৈরি করা হচ্ছে যেমন ভাবে আমাদের রাজ্যে তৃণমূল বিজেপির বাইনারি হচ্ছে। কারণ থার্ড যে ফোর্সটা, সেটাকে হচ্ছে যে স্ক্রিনের বাইরে রাখার জন্য। ঠিক একই রকম ভাবে সারা ভারতবর্ষের স্বাস্থ্য আন্দোলনে যখন এই দাবি উঠছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা, যে সেটাকে শক্তিশালী করো, যেটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে তোমার খেয়াল থাকবে যে হচ্ছে যখন আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হয়েছে, কমিশনও তখন হয়নি, 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র তখন কংগ্রেসের সভাপতি, তিনি প্রথম ভাষণ দিয়ে বললেন যে আমাদের একটা জাতি হচ্ছে ব্রিটিশকে আজ না হয় কাল দেশ ছেড়ে যেতেই হবে, আমাদের দেশ গঠনের জন্য একটা প্ল্যানিং কমিটি তৈরি করা। উনি প্রস্তাব করলেন জওহরলাল নেহরুকে তার চেয়ারম্যান নিতে, রাজি হলেন না জওহরলাল। উনি শটান চলে গেলেন শান্তিনিকেতনে, কবিগুরু তখন রোগ সজ্জায়, ওনাকে বললেন, কবিগুরু ডিকটেশন দিলেন, ওনার পিএ ওই অনিল চন্দ্র চন্দ্র তিনি চিঠি লিখলেন, রবীন্দ্রনাথের শুধু স্বাক্ষর আছে, প্রিয় জওহর, এই মুহূর্তে ভারতবর্ষে দুজন হচ্ছে যে মানে মুক্ত আধুনিক মানুষ আছেন, দুজন, একজন ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসের সভাপতি, আর একজনকে তো দায়িত্ব নিতেই হবে ন্যাশনাল প্ল্যানিং কমিটির চেয়ারম্যান। ফলে জওহরলাল ফেলতে পারলেন না। প্রথম যে মিটিং করলেন সেখানে নেতাজি জওহরলাল মিলে একসাথে বললেন, প্রায়োরিটি ঠিক করে দিলেন। তার মধ্যে স্বাস্থ্যের 4টে প্রায়োরিটি ছিল, যে ইউরোপদের মতো মাথা পিছু 2500 ক্যালোরি প্রতিদিন কনজাম্পশন প্রতিটা ভারতীয় আমরা নিশ্চিত করব। মহামারী নিয়ন্ত্রণে একটা বড়সড় আমরা পদক্ষেপ, এমন রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি নেব যাতে মহামারীগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা করবো সোভিয়েতের মডেলে। এবং হচ্ছে যে এই যে বললেন, তার সাথে যেটা হচ্ছে যে আমার বোর্ড কমিটি তৈরি করলেন 1943 সালে, 46 সালে রিপোর্ট বেরোলো, সে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী পরে যখন হচ্ছে যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন হলো স্বাধীনতার পরে, হেলথ কেয়ার হচ্ছে ওয়াজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রতি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা পরিকল্পনা করা হতো, এবং আমাদের যে ত্রিস্তর সেখানে কোনো জায়গা ছিল না প্রাইভেটাইজড হেলথ কেয়ারের। এবং সেইটা যেটা হচ্ছে যে যদি দেখো তুমি হচ্ছে যে ওভার দ্য ডিকেডস, 1983 থেকে ইন্দিরা গান্ধী যখন প্রথম জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি করলেন, তখনও কিন্তু হচ্ছে যে কমপ্লিটলি ন্যাশনালাইজড হেলথ সিস্টেমের কথা বলা হয়েছিল। এবং যেটা হচ্ছে যে সেটা কিছুটা ডাইলুটেড হলো আফটার নিউ লিবারেল এরা, যখন হচ্ছে বাজপেয়ী জামানায় 2000 সালে যখন সেকেন্ড ন্যাশনাল পলিসি হলো, তখন থেকেই হচ্ছে যে দরজা খুলে দেওয়া হলো যে না না, প্রাইভেট প্লেয়ার্সদেরও আসতে দিতে হবে। আর 2017 সালে যে থার্ড ন্যাশনাল হেলথ পলিসি যেটা মোদি জমানায় হয়েছে, সেটাতে খুল্লা বলে দেওয়া হয়েছে যে না, কর্পোরেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে হচ্ছে যে তারা যাতে মেজর রেসপন্সিবিলিটিটা পালন করতে পারে মানুষের হেলথ কেয়ারে, সেইটা করতে হবে, সেটা তাদেরকে হেল্প করতে হবে। তার ফলে যা হচ্ছে যে গভর্নমেন্ট হেলথ কেয়ার আরো প্রথমে সংকুচিত হচ্ছে। এইবার এই যে আয়ুষ্মান বলো, ভারত বলো বা স্বাস্থ্যসাথী বলো, এটা কি এই পলিসি যে হচ্ছে আগে ছিল গভর্নমেন্ট ছিল হেলথ কেয়ার প্রোভাইডার, এখন হেলথ কেয়ার ফাইন্যান্সিং করলো গভর্নমেন্ট, যে আমি ভাই 2 টাকা দিচ্ছি, জাগিয়ে চা খেয়ে আয়। তুমি আগেই ছেলেটার ব্যবস্থা করতে, তোমার বাড়িতেই রান্না করে খাওয়াতে, আর এখন হাতে 2 টাকা ধরিয়ে দিচ্ছ, যা বাইরে গিয়ে চা খেয়ে আয়। এই দুটো তো পার্থক্য আছে, একই জিনিস, এটা হচ্ছে হাতে কার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে। এইবার এই যে ন্যাশনালাইজড হেলথ কেয়ারকে বা হচ্ছে যে পাবলিক হেলথ কেয়ার সিস্টেমটাকে স্ট্রেংথেন করতে হবে, শক্তিশালী করতে হবে, এই যে ক্রাই মানুষের মধ্যে রয়েছে, তার সারা দেশ জুড়ে আওয়াজ উঠছে, এইটাকে কোথাও স্ক্রিনে রাখা হচ্ছে না, আলোচনায় রাখা হচ্ছে না। আলোচনায় এই বাইনারিটাকে আনা হচ্ছে, গেরুয়া কার্ডটা ভালো না নীল সাদা কার্ডটা ভালো? আরে দুটোই তো এক, সেম পলিসি প্রোডাক্ট। আয়ুষ্মান ভারত কার্ড বলো, স্বাস্থ্যসাথী কার্ড বলো, দুটোই তো একই নীতি, নীতিগত কোনো ফারাক নেই তো রাজ্য সরকারকে। মানলাম নীতিগত ফারাক নেই, হ্যাঁ। এইবার এই দুটোর মধ্যে ব্যবহারিক উপযোগিতা কোনটার মধ্যে কম্পেয়ার করবার কোনো কারণই নেই, কারণ দুটোর কোনোটাই তোমার হচ্ছে যে ডব্লিউএইচওর একটা হিসেব, যেটা হচ্ছে তোমার আমার প্রতিটা মানুষের যত হেলথ কেয়ারের পিছনে খরচ হয়, তার মধ্যে আউটডোর ট্রিটমেন্টই আমাদের বেশি খরচ হয়। ইনডোরে আর কবার ভর্তি হই আমরা বছরে? আউটডোর ট্রিটমেন্ট মানে আউটডোরে ডাক্তার দেখানো, বিভিন্ন পরীক্ষার ইনভেস্টিগেশন করানো, ওষুধ কেনা, আর হচ্ছে যে অ্যাম্বুলেন্স যাতায়াত, এইসব। অর্থাৎ মোর দ্যান 60% অফ আওয়ার হেলথ কেয়ার এক্সপেন্ডিচার হচ্ছে আউটডোর ট্রিটমেন্ট। আয়ুষ্মান ভারত বলো, স্বাস্থ্যসাথী বলো, দুটোর কোনোটাই সেগুলো কভার করে না।
তুমি হাসপাতালে ভর্তি হলে তোমার প্রসিডিওরটা কভার করছে, কিন্তু ভর্তি যে হবে অপারেশনের জন্য সেইটা সিদ্ধান্ত হয় কোথায়? আউটডোরে। তাহলে আউটডোরে তুমি যখন যাচ্ছ, তার যাতায়াতের পয়সা, আউটডোরের যে খরচ, ওষুধ কেনার পয়সা, ইনভেস্টিগেশন করবার, টেস্ট করার, এক্সরে, ইসিজি, ইকো থেকে শুরু করে রক্ত পরীক্ষা, তার যে খরচ, কোনোটাই এই দুটোকে কভার করে না। নাথিং। না, অ্যাম্বুলেন্স হচ্ছে যে 300 টাকা করে দেওয়ার কথা, তাও দেয় না সরকার। ফলে যেটা হচ্ছে যে এই যে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার ভারতবর্ষে হচ্ছে যে এই মুহূর্তে 67% প্রায়। এবং হচ্ছে যে তুমি সারা পৃথিবীর দেশগুলোকে যদি সাজাও, একদম আউট অফ পকেট এক্সপেন্ডিচার সব থেকে বেশি যে 10টা দেশে, তার মধ্যে ভারতবর্ষ। এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, তাদেরও আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদের চেয়ে কম হয়। তাহলে এই কার্ড করে লাভ কার হলো? কিছু কর্পোরেটের লাভ হলো, সাধারণ মানুষের কোনো লাভই হলো না। মানে তুমি একবার ভর্তি হলে লাভ। ভর্তি আর ভর্তি, সবাইকে তো ভর্তি হতে হবে না। আউট অফ হচ্ছে আউটডোর। একবার তুমি বলতে চাইছো 100 জন পেশেন্ট হলে 67 জনের আউটডোরেই কাজ শেষ হয়ে যায়। এবং যা হচ্ছে যে তাকে আউটডোরে যেতেই হয় আগে, ইনডোরে তো পরে যাবে। একমাত্র এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হলো, একটা ম্যাসিভ অ্যাটাক হলো, তাকে সরাসরি গিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তা বাদ দিয়ে। কিন্তু স্বাস্থ্য সাথীও তো দেখছি ক্রমশ একটা অচল আদুলির মতো হয়ে যাচ্ছে। দুটোই, আয়ুষ্মান ভারতও তাই, আর স্বাস্থ্য সাথীও তাই। তার মধ্যে স্বাস্থ্য সাথীর প্যাকেজ আরো খারাপ। ন্যাচারালি হচ্ছে যে ডাক্তাররা করতে চাইছে না, নার্সিংহোম করতে চাইছে না, ওরা গান পয়েন্টে রেখে করাচ্ছে। তোমাকে 3000 টাকায় 4000 টাকায় একটা অপারেশন করতে বলছে, সার্জেন ক পয়সা পাবে, অ্যানাস্থেটিস্ট ক পয়সা পাবে, নার্সিংহোমে ক পয়সা থাকবে। ফলে প্যাকেজগুলো হচ্ছে যে কিছুটা অনেকটাই আনরিয়ালিস্টিক। সেইগুলো রিভাইজ করবার যে প্রসেস, সেটা সরকার করে না, সেটা আলাদা কথা। কিন্তু আয়ুষ্মান ভারতেও এরকম অনেক কিছু আছে, কিন্তু দুটোর কোনোটাই হচ্ছে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে পারছে না। সুতরাং টু দ্যাট এক্সটেন্ট এর কোনো মূল্য নেই, এই দুই বাইনারি রাখার কোনো মূল্যই নেই। ওকে, এটা আমার হচ্ছে বাইনারিটা এটা হওয়া উচিত, বিমা ভিত্তিক হচ্ছে যে কর্পোরেট স্বাস্থ্য পরিষেবা, নাকি হচ্ছে সরকারি খরচে সরকারি মজবুত সরকারি স্বাস্থ্য পরিকাঠামো। এইটা হচ্ছে আমার আলোচনার মধ্যে আসে। ওকে, নাও আরেকটা ক্লেম যেটা এই গভর্নমেন্ট করে, এবং হয়তো বাহ্যিকভাবে আমরা দেখলেও সেটা বুঝতে পারি, যে প্রচুর এই সুপার স্পেশালিটি হাসপাতাল, কেমন নীল আর সাদা রং, আমার দেখলেই মটকা গরম হয়ে যায় কেমন, এবং একটা ইউনিফর্মিটি গায়ের জোরে চাপানো। এই একটা সুপার হাসপাতালের, স্পেশালিটি হাসপাতালের অন্তরঙ্গ বহিরঙ্গর একটা বর্ণনা দাও তো, আই নিড টু নো। এইটাই হচ্ছে, আমরা বারবার বলি যে চকচকে বাড়ি বানালেই স্বাস্থ্য হয় না। সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে। বিল্ডিং করতে আবার এই সরকার বড্ড ভালোবাসে, মানে কনস্ট্রাকশন হলেই খুব আনন্দ। তো এবং হচ্ছে যে যেখানে হাসপাতাল বাড়ি আগে ছিল, সেখানে সুদৃশ্য গেট, আলো, কিন্তু গেটের ভিতরে যে অন্ধকার, চাপ চাপ অন্ধকার, দেওয়ালে হচ্ছে যে তোমার যা চকচকে রং আছে, কিন্তু হচ্ছে যে যদি স্বাস্থ্য পরিষেবার দেওয়ালে তুমি যেখানেই হাত দেবে ঝুরঝুর করে পড়ে মানে যে সেই মুখোশটা খুলে পড়বে যে সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে কিন্তু স্পেশালিস্ট নেই। প্রথম কথা, এই গত সপ্তাহে রাজ্য সরকার এই নতুন যারা পাশ করে এলো বিভিন্ন সাবজেক্টে, ধরো রেডিও ডায়াগনোসিস এমডি করলেন, সার্জারিতে এমএস করলো, আইতে এমএস করলো, এরকম আরো এমডি করলো। এমডি এমএস করার যারা চিকিৎসক, তাদেরকে কোথায় পোস্টিং দিয়েছে জানো? বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে। কেননা তার আগে এই সরকার কটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে, মোবাইল মেডিকেল ইউনিট চালাবে তারা। গ্রামে গঞ্জে গিয়ে একটা এমডি রেডিও ডায়াগনোসিস সেখানে গিয়ে কি করবে? একজন জেনারেল সার্জন, সে হচ্ছে যে একটা প্রাইমারি হেলথ সেন্টারে পোস্টিং দিয়েছে, সেখানে কি করবে? আমরা প্রশ্ন করেছি, আমরা সে নিয়ে চিঠি দিয়েছি। তো চিঠি তো জানোই বধির কানে গিয়ে পৌঁছায় না, সে আলাদা কথা। কিন্তু এটা হচ্ছে যে প্রথম কথা, তোমার লোক নেই, সুপার স্পেশালিটি হাসপাতালে স্পেশালিস্ট নেই। স্পেশালিস্ট আছে তো যন্ত্র নেই, যন্ত্র আর স্পেশালিস্ট আছে তো ফলে টেকনিক্যাল সাপোর্ট যে স্টাফ, সেটা নেই। ফলে হচ্ছে যে সাধারণ মানুষকে হচ্ছে যে ওই সবগুলোতে জায়গাতে যেতে হচ্ছে শুধুমাত্র একটা রেফারেল স্লিপ লেখার জন্য। এবং সেই রেফারেল স্লিপ গুলো নিয়ে সব জায়গায় কি হচ্ছে, সারা রাজ্য থেকে সারাক্ষণ লোক দৌড়াচ্ছে এসে কলকাতার কয়েকটা মেডিকেল কলেজ, জেলার মেডিকেল কলেজগুলোর হালও খুব খারাপ। অধিকাংশ জায়গাতেই হচ্ছে যে আমার কোনো স্পেশালিস্ট নেই, এবং যেটা হচ্ছে যে থাকলেও সপ্তাহে যেদিন যার কজনের থাকার কথা সেই কজন থাকে না, ফলে কলকাতায় চলে আসছে। এবং কলকাতাতে এসে প্রথমে হয়তো আরজি করে ঢুকছেন, তারপরে এনআরএসে যাচ্ছেন, তারপরে এক হাসপাতাল থেকে আর হাসপাতালে
বেড নেই, হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে বলেই অংশ বলা কাজ যেতে যেতে মধ্য আকাশে কোথাও একটা মোড়ে পড়ে থাকছে। তার মানে এইটা এই যে পুরোটাই হচ্ছে শো বিজনেস। একদমই তাই। এই হচ্ছে ব্যাকওয়ার্ড বিআরজিএফ এর টাকা, ব্যাকওয়ার্ড রিজিয়ন হচ্ছে যে তোমার গ্র্যান্ড ফান্ড ছিল এই সেখান থেকে 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল একদম কোথায় করেছে, ধরো সবটাই কি কেন্দ্রের টাকায়? পুরোটাই কেন্দ্রের টাকা, বিআরজিএফ এর টাকা, ব্যাকওয়ার্ড রিলিজিয়ন গ্র্যান্ড ফান্ড ছিল ওটা। তো হচ্ছে যে সেখানে হাসপাতাল করেছে, সেটা রাজ্য সরকারের ঠিক আছে করেছে। এবার যেটা করেছে, মানে দারোয়ান টারোয়ান আছে, দারোয়ান সিকিউরিটি সব আছে, কারণ সেগুলো রিক্রুটমেন্টে তো আবার মধু আছে, আউটসোর্স তো, ফলে হচ্ছে যে সেখানে মধু আছে, সেই জন্য হচ্ছে যে সেগুলো আছে। সেখানে ইউনিফর্ম পরা দারোয়ান পাবে, কিন্তু ভিতরে স্পেশালিস্ট পাবে না। আমরা বারবার বলছি স্পেশালিস্ট কত বছর তো লাস্ট কবে স্পেশালিস্ট রিক্রুটমেন্ট হয়েছে এই সরকার বলতে পারবে না। কবে হয়েছে? বেশ কয়েক বছর হয়ে গেল, বেশ কয়েক বছর। এবং হচ্ছে যে তোমার মানে রিক্রুটমেন্টটা এই মেডিকেল সার্ভিসে কিভাবে হয়? ধরো আমরা যেমন পাস করলাম, আমরা হয়ে প্রথমে সাব এডিটর হলাম বা রিপোর্টার হলাম, আমাদের সময় যা হতো প্রতি বছর পাবলিক সার্ভিস কমিশন হতো, যেমন করে স্কুল সার্ভিস কমিশন হতো, আমাদের পাবলিক সার্ভিস কমিশন এখন উঠে গেছে পাবলিক সার্ভিস। এখন পাবলিক সার্ভিস কমিশন থেকে এইচআরবি, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যা নিজেরা আইন তৈরি করেছে এই সরকার, যে তার চেয়ারম্যান হবেন একজন, তার 10 বছরের মিনিমাম অ্যাডমিনিস্ট্রেটিভ মানে এক্সপিরিয়েন্স থাকবে, তার বয়স 60-এর বেশি 65 বেশি হবে না, এরকম নানান ক্রাইটেরিয়া। এই সমস্ত নিয়মকে, নিজেদের বানানো নিয়মকে লঙ্ঘন করে ডাক্তার সুদীপ্ত রায়কে, একজন এমএলএ হচ্ছে যে তাকে তার বয়সের দিক দিয়ে বলো, তার বাকি 4টে ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া সে ম্যাচ করে না, তাকে হচ্ছে চেয়ারম্যান বসিয়ে রেখে দিয়েছে। আমরা বারবার বলেছি দুর্নীতির আতুর ঘরটা। এই সুদীপ্ত রায়ের চেয়ারম্যানশিপে এবারে একটা এতদিন পরে, প্রায় 5 বছর পর একটা বোধহয় জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের একটা পরীক্ষা হলো। তার কম্পিউটার বেসড আমরা দাবি করেছিলাম যে এবারে আর ওই সব ইন্টারভিউ সব শুনবো না আমরা, তোমাকে রিটেন পরীক্ষা নিতে হবে। একটা কম্পিউটার বেসড সিপিইটি এখন যা হয় সেটা নিয়েছে, তার একটা রেজাল্ট বেরিয়েছে। সেখানে দেখছি কাদের ওই থ্রেড কালচারের হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস, যে জীবনে কোনোদিন তার যেখানে পোস্টিং সিনিয়র রেসিডেন্ট সেখানে ডিউটি করেনি, একদিনও যায়নি, মাসের হচ্ছে একদিন যেত, ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টকে চমকে খাতাতে অ্যাটেন্ডেন্স খাতায় 30 দিনের সই করতো। অভিজ্ঞ দে অনাময় হাসপাতালে পোস্টিং, জীবনে কোনোদিন অনাময় হাসপাতালে পা মারায়নি সে হচ্ছে এইসব লোক হচ্ছে যে এরকম অভিজ্ঞের মতো কিছু আরো লোকজন বিরূপাক্ষ, এদেরকে হচ্ছে যে আমরা তালিকায় নাম দেখতে পেলাম। তারা কি হিসেবে তালিকায় গেল? জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, তাদের নামে 1001টা অভিযোগ। এই স্বাস্থ্য দপ্তর হচ্ছে অভয়ার কাণ্ড থেকে শুরু করে 1001টা অভিযোগ। স্বাস্থ্য দপ্তর মানে থ্রেড কালচার, তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানি অভিযোগ করেছে, সে এভিডেন্স সমেত স্বাস্থ্য সচিবের কাছে, স্বাস্থ্য সচিব চেপে বসে আছেন সেইগুলো রিপোর্টগুলো, আর এদেরকে চাকরি দিচ্ছেন সুদীপ্ত রায়। ফলে এই সুদীপ্ত রায় দিচ্ছেন না ডক্টর দাস দিচ্ছেন? এখন সুদীপ্ত রায় কার কাছে বাঁধা সে তো জানি না, এখন ডক্টর দাসের নামও তো আমরা শুনতে পাই। ফলে হচ্ছে রোল কার, আমরা সুদীপ্ত রায় তো সুদীপ্ত রায় নিজে দেন না, ফলে সুদীপ্ত রায়ের বাবারও বাবা আছে, তো আমরা ওই পিরামিডের মাঝের কিছু লোককে দেখতে পাই, শেষ বিন্দুটাকে তো দেখতে পাই না। তো আরজি করের এই যে এত করাপশনের উঠলো এবং সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই গেল, অমুক তমুক গেল, সুদীপ্ত রায় কি ওয়াজ হ্যান্ড ইন গ্লাভ? দেখো এইটা আমরা যেটা করেছিলাম যে আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। যখন আরজি করে জাল ওষুধের ব্যবসা হয়েছে, এই যে চার্জশিট জমা দিয়েছে সন্দীপ ঘোষের এগেনস্টে সিবিআই, তো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে তিনি কিছুই জানতেন না সুদীপ্ত রায়। এবং যেটা হচ্ছে যে এই কি বলে এইচআরবিতে হচ্ছে যে চেয়ারম্যান, সেখানে এত আমরা তো বলে দিতে পারি যে হচ্ছে কত লাখ টাকা দিয়ে কাকে চাকরিতে দিয়েছে। ডাক্তার ছাড়াও তো গ্রুপ ডি থেকে শুরু করে ডাক্তার মানে যত সমস্ত ক্যাটাগরি রিক্রুটমেন্ট তো এইচআরবি করে। ফলে হচ্ছে যে এইচআরবি যে কত লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে যে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে সাধারণ ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে। একটা হচ্ছে যে তোমার ডিএমএলটি পড়াশোনা করেছে, ওই রক্ত যারা টানে এইসব ইয়েগুলো করেছে, টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরিতে কাজ করেন, এক্স রে টেকনিশিয়ান, সেই সব ছেলে মেয়েগুলোর কাছে লক্ষ লক্ষ করে টাকা দিয়ে ওখানে চাকরি বিক্রি হচ্ছে। কতজন এই জমানায় পেয়েছে এরকম চাকরি? বহু হাজার হাজার। আমি বলছি যে এইটাই যেটা হচ্ছে এনএইচএম এর যখন থেকে এনএইচএম এর ফান্ড ফ্লো যখন থেকে আসতে শুরু করলো,
তখন তো ম্যান পাওয়ার রিক্রুটমেন্টটা একটা জায়গায় পৌঁছালো। ফলে এই জন্যই পিএসসি থেকে তুলে ওরা এইচআরডি করলো, যেখানে হচ্ছে পিএসসি দিয়ে করলে সেখানে তাও একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, কিন্তু এইচআরবি হলে এইটা আর হচ্ছে প্রয়োজন হবে না। পুরোটাই লাখ লাখ টাকা আত্মসাৎ হয়েছে। তার মানে এটাও আরেকটা এসএসসি। হ্যাঁ, এসএসসি থেকে, এসএসসির বাবা যদি হচ্ছে যে ইয়ে হয়, কারণ হচ্ছে যে এসএসসি তে তো রিক্রুটমেন্ট সেই 2016 পরে তালিকা তো আর বেরোয়, পরীক্ষা হয়নি। আর এখানে তো বছর বছর রিক্রুটমেন্ট হয়ে চলেছে, কোনো মামলা যেহেতু নেই। ডাক্তারদের সংখ্যা অনেক বেশি। ডাক্তারদের রিক্রুটমেন্ট হয় না, কিন্তু এই সাপোর্ট স্টাফের এগুলো রিক্রুটমেন্ট হয়। আর যেটা কত লোকের একটা তবু আনুমানিক, তুমি তো এর মধ্যেই থাকো। হ্যাঁ, মোটামুটি গত হচ্ছে যে 2011 সাল থেকে আমরা যদি দেখি, ডাক্তার এবং প্যারামেডিক, নার্স ইত্যাদি নিয়ে রিক্রুটমেন্ট হয়েছে প্রায় সব মিলিয়ে হচ্ছে যে 40,000-এর কাছাকাছি। এবং আমি ওই জন্য বলছি শিক্ষকদের সংখ্যার থেকে এটা বেশি। যদি আসলে এটা নিয়ে বেরোলে কেঁচো করতে কেউ তোমরা বের করছো না কেন? আমরা তো একাধিকবার, কাকে বলবো সুমনদা, এটাই তো কথা, যে আমি কাকে বলবো? আমার ইডি, আমার সিবিআই, তাদের রোল তো দেখছো। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রোটেক্ট করছে, রাজ্য সরকার হচ্ছে যে কাকে বলবো এই মুহূর্তে হচ্ছে যে ভারতবর্ষে আমাকে বলবে বিচার চাওয়ার জন্য কি আছে? জুডিশিয়ারি, তার রোল আর অন ক্যামেরা না বলাই ভালো। ফলে যেটা হচ্ছে যে সত্যি হচ্ছে মানুষের কাছে বলা ছাড়া আর কোনো রাস্তা নেই। তোমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, সেটা আমরা বলেই যাচ্ছি গত কয়েক বছর ধরে। তো ওইখানে ধরো প্রাইস ট্যাগ কত? মানে কেউ যদি একটা পিওন হতে যায়, বিভিন্ন প্রাইস ট্যাগ মিনিমাম কাস্টমাইজড না, মিনিমাম কত? না, ফ্লোর লেভেল এখন এইটা হচ্ছে যে আমরা অনেকে যারা করেছেন অনেকেই আমাদের কনফিডেন্সিয়ালি কাগজপত্র দিয়েছেন, তারা ডকুমেন্টও দিয়েছেন, কিন্তু হচ্ছে যে ডকুমেন্ট তো কতজনেরই আছে, হাত পেতে টাকা নিচ্ছে, তোয়ালে মুড়ে টাকা নিচ্ছে, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে, কত ডকুমেন্টই তো আছে। তাই এর থেকে বড় ডকুমেন্ট তা কিছু হয় না। তারপরেও তো তারা মন্ত্রী হচ্ছেন, নেতা হচ্ছেন, এ তো দেখছি। ফলে হচ্ছে যে এই ডকুমেন্টস দিয়েও হচ্ছে যে কিছু করা যাবে না। শেষ বিচার হচ্ছে যে মানুষকেই দায়িত্ব দিতে হবে, সাধারণ মানুষ। আর এই যে প্রলিফারেশন অফ, একদিকে বোগাস সুপার স্পেশালিটি হাসপাতাল, আরেক দিকে প্রলিফারেশন অফ মেডিকেল কলেজ। এক্স্যাক্টলি। কারণ এবং মেডিকেল কলেজেও তো এখন প্রাইভেট সেক্টর ঢুকে গেছে ভারতবর্ষে। যদি দেখো এই মুহূর্তে যেটা হচ্ছে যে এটা ঘটনা, ডক্টর পপুলেশন রেশিও আমাদের খুব খারাপ অবস্থায় আছে উন্নত দেশের তুলনায়। ফলে আমাদের মেডিকেল কলেজ বাড়াতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে মেডিকেল কলেজ বাড়াতে হবে, এইটা সরকার কিভাবে বাড়াবে? এইটা যে হচ্ছে যখন নিল, সরকার খুলে দিল রাস্তা মেডিকেল কলেজগুলোর জন্য, প্রাইভেট মেডিকেল কলেজকে প্রাইভেট প্লেয়ার্সদের খুলে দিল। যে মুহূর্তে করে দিল, প্রতি জেলায় অন্তত একটা করে মেডিকেল কলেজ করবার নীতি ঘোষণা করলো সরকার, এবং প্রাইভেট প্লেয়ার্সদের যেই খুলে দিল, তাতে কি হলো? এই এবছরে ডাক্তারি পরীক্ষায় কাট অফ মার্কস কত করেছে জানো? -40। মানে ওই যে এন্ট্রান্স পরীক্ষায় একটা ধরো 100টা প্রশ্ন থাকে, একটা ঠিক প্রশ্ন তুমি যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ঠিক করলে +4, আর ভুল করলে হচ্ছে -1 পাও, দিয়ে একটা এগ্রিগেট নাম্বার দাঁড়ায়। তাহলে কাট অফ মার্ক মানে ভর্তি হতে পারবে -40। হোয়াট দ্যাট ডাজ মিন? যে একটাও সে হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেনি এবং এতগুলি ভুল প্রশ্নের উত্তর দিয়েছে, তার এগ্রিগেট -40 দাঁড়াতে পারে, সেও হচ্ছে যে ডাক্তারি পড়তে পারবে। এইটা কেন প্রতি বছর এই যে কাট অফ নামাতে হচ্ছে, 0 বা মাইনাসে নিয়ে যেতে হচ্ছে? তার কারণ হচ্ছে মেডিকেল কলেজগুলোতে সিট খালি থাকছে। আর এটা কি যারা সরকারি ইয়েতে, তারা তো জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে আছে, ওই একটাই পরীক্ষা হয়। প্রথম দিকে যারা র্যাঙ্ক করলো তারা সরকারি মেডিকেল কলেজে ঢুকে গেল, তারপরে যারা সব র্যাঙ্ক তো সবার হয়, তুমি পরীক্ষা দিলে তোমার একটা র্যাঙ্ক আসবে, তুমি -70 পেলেও একটা র্যাঙ্ক আসবে, -70 পেলেও তুমি ভরতে পারবে যদি তোমার বাবার পয়সা থাকে। ফলে হচ্ছে যে তোমার কয়লা চোর একটা ইয়ে অবধি সরকারি, হ্যাঁ, তারপরে বেসরকারিতে পুরোটাই কাউন্সেলিং এ হয়। ফলে প্রথম দিকে সরকারি মেডিকেল কলেজে নিয়ে নিল যারা বেস্ট গেল, মেডিকেল আর্জিকর একদম চলে গেল। তারপরে হচ্ছে যে এবার প্রাইভেটে, যারা সরকারিতে পেলো না তার প্রাইভেটের জন্য। পশ্চিমবঙ্গে এরকম কটা কলেজ আছে মেডিকেল কলেজ প্রাইভেট? আমি প্রাইভেটে যদি বলো, কলকাতায় তো যাদবপুরে কেপিসি রয়েছে, তোমার এখন এইখানে উলুবেড়িয়া সাঁতরাগাছিতে এখানে একটা আছে, বজবজে একটা আছে। উলুবেড়িয়ায় তো কিছু হয় না, ওদের মেডিকেল সরকারি, সরকারি। সাঁতরাগাছিতে একটা প্রাইভেট হয়েছে, তোমার বজবজে একটা প্রাইভেট আছে, তোমার দুর্গাপুরে 3টে আছে। এরকম এখানে একটা তোমার বিড়ি শ্রমিক বলবো না, বিড়ি ব্যবসায়ী, তারা একটা ওই রানাঘাটের কাছে একটা খুলছে। গরু পাচারকারীরা মেডিকেল কলেজে ইনভেস্ট করছে, কয়লা পাচারকারীরা ইনভেস্ট করছে, মেডিকেল কলেজ খুলছে।
এবং হচ্ছে যে যার বাবার পয়সা আছে সে যত হচ্ছে শূন্য কেন নেগেটিভও যদি মার্কস পায় সে হচ্ছে ডাক্তারিতে ভর্তি হচ্ছে। ফলে মেডিকেল এডুকেশন আগামী দিনে সুগন্ধা, তুমি যাবে অসুস্থ হলে কার কাছে, হচ্ছে -40 পেজে এন্ট্রান্সে ঢুকলো ডাক্তারি পড়তে এবং মেডিকেল হচ্ছে প্রাইভেটে সে পাশ করে বেরোবেই, এবং তারপরে সেই জীবনে তুমি যে রোগ নিয়ে গেলে সে জীবনে সেই রোগটাই হয়তো দেখেনি, তার হাতে পড়বে। সে কিন্তু শুটেড বোটেড কোটেড টাইড হয়ে একটা কর্পোরেট এবং হাউসটাফশিপও করেনি, ইন্টার্নশিপও করেনি। হাউসটাফশিপ হচ্ছে যে গভর্নমেন্ট কম্পালসারি রাখেনি এখন। আগে আমাদের সময় ছিল চাকরি করতে গেলে হাউসটাফশিপ 1 বছরের কম্পালসারি, এই সরকার সেটাও তুলে দিয়েছে। ফলে হচ্ছে যে কোনো ওয়ার্ড ওরিয়েন্টেশন নেই, এরকম লোকজনকে হচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। এতে এত ভুয়ো ডাক্তার ধরা পড়লো না কতজন, হচ্ছে যে অনেক জায়গায় বেলভিউ থেকে শুরু করে একদম আলিপুরদুয়ার পর্যন্ত। তার মানে তুমি যেটা বলছো সেটা তো মানে সর্বনেশে ব্যাপার। সর্বনেশে মানে মানুষের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলা। এক্স্যাক্টলি নীতি, এই যে নীতি মানুষের ধরো জীবন নিয়ে আমরা তো ছিনিমিনি। পার করে এলাম, হ্যাঁ, আমাদের সন্তান সন্ততিরা তো আর ডাক্তারের কাছে যাবেই না। যাবে না। তোমার বয়সে যে কোনো দিন একটা ধরো দরকার হতে পারে মেডিকেল অ্যাডভাইস, তোমার নয় চেনা ডাক্তার আছে, হচ্ছে যে অনেক আছে। আমার কথা বাদ দাও, আমি প্রিভিলেজ। কিন্তু হচ্ছে তোমার বয়সী অন্য যারা রয়েছেন তারা তো ডাক্তার চেনা নেই, সে তো যাবে একটা হাসপাতালে, যে সরকার কার্ড ধরিয়ে দিয়েছে কর্পোরেট হাসপাতালের ডাক্তার, কর্পোরেট মেডিকেল কলেজ থেকে পাশ করে আসায় -40 পাওয়া -70 পাওয়া পেয়ে ভর্তি হওয়া হচ্ছে যে ছেলে মেয়েগুলো, তারা ওই শুট বোর্ড কোটটাই পরে হচ্ছে যে মেয়েরা 10 লাখি মানে 20 লাখি গাড়ি থেকে নামবে পরে, হচ্ছে যে তার হাতে কি তোমার স্বাস্থ্য নিরাপদ? এইটা আমরা বারবারই বলছি যে মেডিকেল শিক্ষার নীতি কেন্দ্র সরকার যা নিচ্ছে, রাজ্যের সরকার হচ্ছে যেভাবে মেডিকেল কলেজ উলুবেড়িয়া একটা বা আরামবাগ ছিল একটা সাব ডিভিশন হাসপাতাল, রাতারাতি সাইনবোর্ডটা নামিয়ে মেডিকেল কলেজ লিখে দেওয়া হলো, একটা হয়তো এক্সট্রা বাড়ি হলো ছাত্র পড়ানোর জন্য। তবু তো এটা বেটার। রায়গঞ্জে বিশ্ববিদ্যালয় চলে দুটো ভাড়া করা ঘর নিয়ে, তাই তো। তো সবটাই হচ্ছে মানে একটা মানে মকারি, মানুষ মারা নীতি। কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটোরই যদি বলো মানুষ মারা নীতি, কারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা চলছে। জিডিপি হিসেবে খরচ বাড়ানো হচ্ছে না। এই ট্রাইবটার মানে অশিক্ষিত ডাক্তার, এদের তোমাদের কমিউনিটিতে পেনিট্রেশনের পার্সেন্টেজ কি হবে অ্যাজ অফ ডেট? দেখো, এই কোয়ান্টিফাই করা মুশকিল। আমাদের সময়ে হচ্ছে যে পশ্চিমবাংলায় ডাক্তারি সিট ছিল 755, মেডিকেল কলেজে 155, বাকিগুলো 150 করে কলকাতার, আর জেলাগুলোতে 50, এই হিসেব ছিল। সেখান থেকে বেড়ে এখন পশ্চিমবাংলায় সিট হচ্ছে প্রায় 5000-এর কাছাকাছি, আর সারা দেশে হচ্ছে 1 লক্ষ। প্রতি বছর 1 লক্ষ ছেলে মেয়ে বেরোচ্ছে এইসব জায়গা থেকে, এবং তার থেকে হচ্ছে যে তোমার পার্সেন্টেজ বাড়ছে না। চাইলে আমাদের কমিউনিটি যদি বলো, এই চিকিৎসক সারা দেশের যে চিকিৎসক সমাজ, তাতে হচ্ছে যে এইসব প্রাইভেট জায়গাগুলো থেকে হচ্ছে যে, আমি পেশেন্টের পার্সপেক্টিভ থেকে বলছি, হ্যাঁ, যে একটা কাট অফ কোন ইয়ারের পরে পাস করা ডাক্তারের কাছে যাবো না, এটাই বলছি যে যেটা আমাদের এখানে হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজ খুলতে শুরু করেছে, কেপিসি মেডিকেল কলেজ খুলেছে আগের সরকারের সময়ই, তারপরে বাকি প্রাইভেট মেডিকেল কলেজগুলো প্রায় তারপরেই খুলেছে। কালী প্রদীপ তো অনিল্লাকে টুপি দিয়ে পেলো। যাই হোক, সেটা হচ্ছে যে আগের জমানাতে হয়েছে, কিন্তু বাকি মেডিকেল কলেজগুলো প্রাইভেট যেগুলো, সেগুলো হচ্ছে যে বর্তমান জমানাতে হয়েছে। কিন্তু ধরো মেডিকেল কলেজ প্রাইভেট বা কোয়াসি প্রাইভেট, তোমার তো ভেলোরের মেডিকেল কলেজ রয়েছে, হ্যাঁ, দ্যাটস নট গভর্নমেন্ট, না, রান বাই খ্রিস্টান মিশনারিজ, at par with anybody else. হ্যাঁ, ডেফিনেটলি। তো ভারতবর্ষে তো এরকম কিছু প্রতিষ্ঠান অনেক আছে, বেশ কিছু আছে, যারা who are providing quality medical education and perhaps much better than the state medical education. সেটাও তো আছে, কিন্তু আমার কথা হচ্ছে সেই রকম একটা গ্রুপও কি পশ্চিমবঙ্গে এসে একটাও মেডিকেল কলেজ খুললো? না, পশ্চিমবাংলায় এখন ইনভেস্ট হচ্ছে যে কে করতে সাহস পায়, কার ঘাড়ে কটা মাথা আছে। না, আমি বলছি তোমায়, ধরো এই বড় বড় গ্রুপগুলো, they are on a shopping spree. কোন গ্রুপ? তুমি মালিক খোঁজ নাও। দুর্গাপুরের সনকা মেডিকেল কলেজ, তার মালিক কে? কয়লাচোর হচ্ছে যে যারা হচ্ছে যে ওই কি যেন ভানুতুয়া চলে গেল, তাদের টাকা ইনভেস্টমেন্ট আছে। পশ্চিমবাংলায় হচ্ছে যে কোন ভানুয়াতু ওই আর কি। তো হচ্ছে যে তোমার তারা ইনভেস্ট করে, তার বাইরে আর কে ইনভেস্ট করে পশ্চিমবাংলায়? তোমার হচ্ছে যে আমি সে কথা বলছি না, আমি বলছি ধরো দ্য বিগ
big names in private health service. আজকে হঠাৎ পশ্চিমবঙ্গে মানিপাল, এই গতকাল পর্যন্ত যে হাসপাতালগুলোর আলাদা আলাদা সত্তা নাম ছিল, ছিল কারোর নাম ছিল মেডিকা, কারোর নাম ছিল এমডি, কারোর নাম ছিল কলম্বিয়া শিয়া, ঠিক আছে, গুড ব্যাড আগলি, দে ওয়্যার নোন ফর দেয়ার ওন আইডেন্টিটি। আজকে যে হঠাৎ করে বর্গিয়ানার মতো এই যে বাইরে থেকে আসছে, লোকে তো ইনভেস্ট করছে ইন হসপিটাল। এইটা তুমি যদি দেখো, এইটা সবটাই হচ্ছে ইন্টারন্যাশনাল, যে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যখন হচ্ছে যে স্বাস্থ্য বিমাতে বলো, স্বাস্থ্য ক্ষেত্রে বলো, প্রায় 100% তো এখন অ্যালাউড। ফলে হচ্ছে যে এই যে মণিপাল গ্রুপ বলো বা যে কটা গ্রুপ হচ্ছে সবকটাই ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, মাল্টিন্যাশনাল হচ্ছে যে বেশ কিছু ইউএস বেসড, কিছু সিঙ্গাপুর আছে। মানিপাল কি ইউএস বেসড? হচ্ছে যে মাল্টি পার্টনার্স। তো হচ্ছে যে কিছু সিঙ্গাপুর বেসড, এদের তুমি যদি করো, ভারতবর্ষের এই মুহূর্তে সমস্ত কর্পোরেট হাসপাতালের চেন গুলো, এই অ্যাপোলো কিছু 2-4টে চেন বাদ দিলে, রেড্ডিদের যে অ্যাপোলো তো রেড্ডি, ওরা একদম কমপ্লিট। হ্যাঁ, বাকিগুলো যদি দেখো তুমি, সেই হচ্ছে যে চেইন গুলো কিন্তু চালাচ্ছে হচ্ছে ইউএস ক্যাপিটাল, কিছুটা সিঙ্গাপুর ক্যাপিটাল, হচ্ছে যে এই মেনলি চালাচ্ছে। ফলে এটা অত্যন্ত আরো বিপজ্জনক হয়ে যাচ্ছে যে আমাদের স্বাস্থ্যের দায়িত্ব সরকার তো নিচ্ছে না, দেশীয় পুঁজিপতি যারা, তারা করলে তাও একটা বোঝার ব্যাপার, তাদের টিকি বাঁধা ছিল সরকারের কাছে, অন্তত এটুকু বোঝা ছিল। এখন হচ্ছে পুরোটাই চালাচ্ছে, ইনভেস্ট করছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফলে হচ্ছে যে তার কোন রকম হচ্ছে যে ইউনিয়ন কার্বাইডের কোম্পানি যেমন পালিয়ে গেল এখানে এতগুলো লোক মেরে, কালকে যদি হচ্ছে কোনো একটা কর্পোরেট হাসপাতাল একটা বড় ইনসিডেন্স ঘটে, তুমি তো এখানে টোডিদেরকে তাও ধরতে পেরেছিলে, এখানে আগুন লেগেছিল আমডিতে বলে, তুমি ধরতে মালিককে খুঁজেই পাবে না, তোমার মালিক ভারতবর্ষে কোনো আসেইনি, কলকাতা শহর সে চেনেই না, সে হচ্ছে বাইরে দেশে কন্ট্রোল করে। মানে তুমি মালিককে কোনোদিন ধরতেই পারবে না যদি একটা মণিপাল হাসপাতালে আগুন লেগে 100টা লোক মারা যায়। এইরকম একটা বিপজ্জনক জায়গাতে আমরা ভারতবর্ষের লোকের, পশ্চিমবাংলার লোকের স্বাস্থ্যটা দাঁড়িয়ে আছে। সেই জন্য একটা বড় জনস্বাস্থ্য আন্দোলন আমরা মানুষকে নিয়ে বলছি, স্বাস্থ্যটা সবার, মানে রুগী তো আর রুগীর ব্যাপারটা তো একটু মানে হচ্ছে ওরকম আনঅর্গানাইজড, রুগী তো আর আন্দোলন করে না। ফলে হচ্ছে আমরা যে কেউ যে কোনো সময় রুগী হতে পারি, উই অল আর পোটেনশিয়াল পেশেন্টস। সেই জন্য হচ্ছে যে স্বাস্থ্য আন্দোলন, এটা যে যাই করুক, সে কৃষক আন্দোলন করছে, যুব আন্দোলন করছে, ছাত্র আন্দোলন করছে, কিন্তু তার মধ্যেও স্বাস্থ্য তো সবার পার্ট। সেই জন্য স্বাস্থ্য নিয়ে প্রত্যেকটা, স্বাস্থ্যটাকে এজেন্ডা করতে হবে প্রত্যেকটা মানুষকে। এবং হচ্ছে এই যে ক্লাইমেট, ধরো ক্লাইমেট, তার যে ইম্প্যাক্ট হিউম্যান হেলথের উপরে, এইগুলো নিয়ে আলোচনাতেই আসে না। এয়ার কোয়ালিটি, কলকাতার এয়ার কোয়ালিটি, তুমি আমি আমাদের শ্বাস নেবার তো একটা হচ্ছে যে স্বাধীনতা আছে, যে মুক্ত বাতাসে শ্বাস নেব, সেই স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, কেউ শুধু দিল্লি নিয়ে আলোচনা করে, শুধু দিল্লি নিয়ে আলোচনা, অথচ কলকাতার একিউআই মানে দিল্লির থেকেও খারাপ। অথচ হচ্ছে যে তোমার 2 জানুয়ারি দিল্লিতে যা ছিল, কলকাতার তাতে প্রায় 1.5 গুণ একিউআই ছিল। ফলে যেটা হচ্ছে যে কলকাতা নিয়ে অথচ কোনো আলোচনা নেই। দিল্লিতে তো ইন্ডিয়া গেটে অ্যাটলিস্ট কিছু লোক জমা হয়ে সেখানে হচ্ছে যে, অথচ আমরা একটা ইয়ে করতে, দিল্লিতে হলে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করে। হ্যাঁ, এখানে তো হচ্ছে যে তোমার না, দিল্লিতে রাস্তায় গিয়ে কেউ অবরোধ করে, রাস্তায় কুকুর কাটলেও আর সুপ্রিম কোর্ট অন্তত 10 দিন ধরে শুনানি করে, বুঝলে না? দিল্লি হচ্ছে আলাদা ব্যাপার। তো এবার আমি তোমাকে খালি শেষের দিকে চলে এসেছি। একটা মানুষ বা একটা সমাজের স্বাস্থ্যের তো অনেকগুলো ম্যাট্রিক্স আছে। নিউট্রিশন থেকে তুমি যদি ধরো, তাতে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার, সেখানে হাউ ডাজ বেঙ্গল ফেয়ার, এই যে একটা কথা বলা হয়, দিদিমণি খুব যেখানেই যান সেখানেই বলেন যে হোম ডেলিভারি বলে একটা যে বস্তু ছিল, সেটা আমরা উঠিয়ে দিয়েছি। এখন নাকি সবাই প্রসূতি হলেই মানে প্রায় দুয়ারে সরকার পৌঁছে যায় যে কবে তার সে ইয়ে করবে, ডেলিভারি হবে, এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইজ ইট অলসো এ ফলস ক্লেম? না, ইনস্টিটিউশনাল ডেলিভারি নো ডাউট বেড়েছে। সেটা হচ্ছে যে তোমার 2005 সালে ভারতবর্ষে যখন থেকে ন্যাশনাল হেলথ মিশন করা হলো, তারপর থেকে হচ্ছে যে কয়েকটা প্রকল্প নেওয়া হলো সারা ভারতবর্ষে। সেটা হচ্ছে জননী সুরক্ষা কার্যক্রম কিছু নেওয়া হলো, জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম, সেখান থেকে ফ্রি রেফারেল ট্রান্সপোর্ট প্রোভাইড করা হলো। এই যে দেখবে অ্যাম্বুলেন্স, তোমার হচ্ছে যে 102 নম্বরের অ্যাম্বুলেন্স সব জায়গাতে ছুটে মায়ের কাছে, ইয়ে হচ্ছে যে একজন এক্সপেক্টেড মাদার, তার কাছে ফোন নাম্বার থাকে, সে ফোন করে কল সেন্টারে, কল সেন্টার থেকে নিয়ারেস্ট যে অ্যাম্বুলেন্স ফ্রি আছে
ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, জিপিএস ট্র্যাক করে চলে যায়। বলে এই যে সিস্টেম, এটা হচ্ছে যে তোমার এই এনএইচএম এর প্রোডাক্ট। ফলে সেটা সারা এখানেও সবকটা স্টেট হচ্ছে যে এটার উপকৃত স্টেটের হয়েছে। কোনো ইনভেস্টমেন্ট নেই এতে, না, স্টেটের কোনো ইনভেস্টমেন্টই নেই এর জন্য। হচ্ছে যে তোমার এই তার মানে ডেলিভারির জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তাও সেন্টারের টাকায়, ইনস্টিটিউশনাল ডেলিভারি তাও সেন্টারের টাকায়, পুরোটাই। এই মুহূর্তে যদি বলো যে সরকারের হচ্ছে যে হাসপাতালগুলো মানে যেটা রাজ্য সরকারের ট্রেজারির মাধ্যমে দেবার কথা, রাজ্য সরকার হচ্ছে যে কাগজ পেন কেনার টাকাটুকু নেই কোনো হাসপাতালের ফান্ডে। ওষুধ কেনা তো দূরের কথা, খাতা কলম কিনবে এই ফান্ড নেই। কেন্দ্র সরকার যেটুকু ফান্ড দিচ্ছে তাও তো সে হচ্ছে যেহেতু ডাইভার্ট করেছে, নিয়ম মানেনি, সেই জন্য অনেক টাকা আবার কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে। কেন্দ্র সরকার তো এটাই আছে, তারা চোর ধরবে না, কিন্তু টাকা বন্ধ করে দেবে। মানে কত বড় বজ্জাতি কেন্দ্র সরকারের, যে হচ্ছে 100 দিনের টাকা, আবাসনের টাকা চুরি হয়েছে বলে তার টাকাটা বন্ধ করে দিল। গরিব মানুষ সাফার করছে, যারা চুরি করছে তারা সাফার করছে না। এনএইচএম এর ক্ষেত্রেও তাই, বলছে তুমি হচ্ছে নিয়ম মানোনি, তাহলে নিয়ম যারা মানেনি তাদেরকে তুমি পানিশ করো, সেটা করছে না, কিন্তু টাকাটা বন্ধ করে দিচ্ছে। ফলে হচ্ছে যে মানে গরিব মানুষ যেসব স্বাস্থ্য পরিষেবাগুলো, তাহলে হাসপাতালের মানুষকে কি পায় যদি ওষুধ না থাকে, যদি ডাক্তার না থাকে? সেটাই তো, হাসপাতালে খুবই খারাপ অবস্থা। কারণ হচ্ছে যে হাসপাতালে যে মানে হাসপাতালগুলোই আইসিইউতে আছে, হাসপাতালগুলোই আইসিইউর মধ্যে আছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেন্টিলেশনের মধ্যে আছে। তার কারণ হচ্ছে অনেক জায়গাতে শুধুমাত্র জ্বরের ওষুধটা পাওয়া যাচ্ছে না, স্বাভাবিক স্যালাইন, সেটাও নর্মাল স্যালাইন সেটা পাচ্ছে না। আর সেই স্যালাইনের মধ্যে কখনো কখনো এমন ভেজাল থাকছে, মামনি রুই দাসের মতো মানুষ মারা যাচ্ছেন, হচ্ছে যে তহমিনা খাতুনের মতো মায়েরা মারা যাচ্ছেন। ফলে যেটা হচ্ছে সামগ্রিকভাবে একটা খুব খারাপ অবস্থায় পশ্চিমবাংলার মানুষ রয়েছেন। তাদের শেষ ভরসা সরকারি হাসপাতাল। আমরা বারবার যে জন্য বলি যে সরকারি হাসপাতালকে চোখের মনির মতো রক্ষা করতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে। পশ্চিমবঙ্গের হেলথ বাজেট টু জিডিপি কত পার্সেন্ট? অনেকটাই বেড়েছে, সেটাই বলি, পশ্চিমবাংলার হেলথ বাজেট অনেকটাই বেড়েছে যদি তুমি হচ্ছে যে আগের সময়ের সাথে তুলনা করো। কিন্তু জিডিপিও তো বেড়েছে, স্টেট জিডিপি তো বেড়েছে। আগে তো হচ্ছে যে এই জিএসটি ইত্যাদি এই কর কাঠামো, টাকাও তো ডিভ্যালুড হয়েছে। হ্যাঁ, টাকাও ডিভ্যালুড হয়েছে। ফলে সবকিছু মিলে তুমি যদি দেখো সেটা হচ্ছে যে কিন্তু পার্সেন্টেজ তুমি যেটা বললে যে হচ্ছে যে বাজেট স্টেট জিডিপি কত পার্সেন্ট, আমরা বলছি যে মিনিমাম 8% করতে হবে। তো সেই তুলনায় যদি দেখো গত কয়েক বছরে ধারাবাহিকভাবে হচ্ছে যে স্টেট জিডিপি পার্সেন্টেজ কমছে হেলথের বাজেটে। আমরা সেই জন্যই বলেছি যে যেমন কেন্দ্র সরকারের কাছে হচ্ছে তারা জিডিপির 2%-এর কাছাকাছি হেলথে ইনভেস্ট করছে, যেখানে ডব্লিউএইচও বলছে মিনিমাম 5% করা উচিত। আমরা বলেছি অবিলম্বে 3.5% করো, 5% তো তারপরে করবে তুমি লং টার্ম, কিন্তু শর্ট টার্মে ইমিডিয়েটলি 3.5% করো, এটা আমাদের ডিমান্ড। আর রাজ্য সরকারের কাছে ডিমান্ড হচ্ছে মিনিমাম হচ্ছে 7.5% অফ স্টেট জিডিপি, এটা তুমি হেলথে ইনভেস্ট করতে হবে। এবং তার মধ্যে কিন্তু আবার একটা বড় অংশ চলে যাচ্ছে হচ্ছে যে আপফ্রন্ট পেমেন্ট ফর দিস হেলথ প্রিমিয়াম, স্বাস্থ্যসাথী বলো বা কেন্দ্রের ক্ষেত্রে আয়ুষ্মান ভারতে বলো, মানে যেটুকু পড়ে থাকছে। আর রোগ সবচেয়ে যেটা অবহেলিত সেটা হচ্ছে রোগ প্রতিরোধ। কেবলমাত্র 11% টাকা খরচ হয় এই টোটাল হেলথ বাজেটের 11%, সেটা হচ্ছে রোগ প্রতিরোধে, যার জন্য মরবিডিটি রেট বেড়ে গেছে। আগে 1000 বা 10,000 পপুলেশনে যত লোক বছরে একটা নির্দিষ্ট সময় অসুস্থ হতেন, এখন তার থেকে অনেক বেশি মানুষ অসুস্থ হন, যেহেতু হচ্ছে যে রোগ প্রতিরোধ কর্মসূচিগুলো লাটে উঠেছে সেই জন্য। আর সেই বর্ধিত হচ্ছে যে পেশেন্টের লোড নেবার মতো হাসপাতাল যত করার কথা, বেড যত বাড়ার কথা, সেটা নেই। এবং তাতেও আবার অসাম্য। উত্তরবঙ্গে হচ্ছে যে তুমি বেড পপুলেশন রেশিও হচ্ছে যে দক্ষিণবঙ্গের থেকে অনেক কম, অনেক খারাপ। উত্তরবঙ্গে কোনো ইনফেকশাস ডিজিজ হাসপাতাল নেই হচ্ছে, ফলে উত্তরবঙ্গ আবার আরো বঞ্চিত। আমরা বারবার বলেছি যে হচ্ছে যে দক্ষিণবঙ্গে বেলেঘাটা একটা আইডি হাসপাতাল, কেন উত্তরবঙ্গ থেকে একটা যদি লোক, যদি আজকে নিপা হয়েছে বারাসাতে, যদি হচ্ছে যে আজকে ফালাকাটায় হতো, যদি হচ্ছে যে কালিম্পং এ হতো, তাহলে তাকে অত দূর আসতে হতো বেলেঘাটা অব্দি। কেন শিলিগুড়িতে একটা এই যে মহাকাল মন্দির হচ্ছে, না করে একটা আইডি হাসপাতাল করা যেত, কেন হবে না? এইটাই হচ্ছে যে প্রশ্ন। কারণ তুমি হচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্স করবে, তুমি বিভাজনের রাজনীতি করবে কেন্দ্র আর রাজ্যে দুই শাসক মিলে, আর মানুষের স্বাস্থ্য হচ্ছে স্কুলগুলো উঠে যাবে, হাসপাতালগুলো ধুকছে, উত্তরবঙ্গে একটা আইডি হাসপাতাল হবে না, একটা হচ্ছে বেড পপুলেশন রেশিও হচ্ছে যে ওইরকম বাজে অবস্থায়, প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ডাক্তার থাকবে না। এখন আবার এই 150টা না কটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে, করে দুয়ারে ডাক্তার, সেখানে এমএলএরা না গেলে আবার ডাক্তারবাবুরা রুগী দেখা শুরু করতে পারবেন, এরকম নিয়ম। এবং হাসপাতাল বন্ধ করে, মানে হাসপাতালে ডাক্তার নেই, হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকেই ডাক্তারবাবু আর স্টাফ নিয়ে গিয়ে মোবাইল মেডিকেল ইউনিট। এটা কি করছে এই মেডিকেল ইউনিট? ইলেকশন স্টান্ট।
হচ্ছে যে তোমার এতগুলো অ্যাম্বুলেন্স কেনা হয়েছে, হাসপাতাল বন্ধ হয়ে যাবার জোগাড়, আউটডোর বলতে আউটডোর না চলে না চলবে, তো এমএমইউ যেতে হবে, ওখানে এমএলএ সাহেব থাকবেন। না এগুলো কি করে, মানে এগুলোকে কে অপারেট করে? এটাই তো কথা, যে অপারেট করে বলতে ওখানে এগুলো প্রথম কথা কিনেছে কে? স্টেট গভর্নমেন্ট? স্টেট গভর্নমেন্ট কিনেছে, সেইগুলোতে কিছু যন্ত্রপাতি ইত্যাদি। ইয়ে পাবে না, ইনস্টলমেন্ট যে দিয়েছে সে পাবে না। হ্যাঁ, যাই হোক, এদের কাজ কি? মানে হাউ আন্ডার সার্ভড এরিয়ায় আউটরিচ ক্যাম্প করা, কিন্তু তাহলে তো ডেডিকেটেড ম্যান পাওয়ার দিতে হবে। তামিলনাড়ুও করেছে, তারা ডেডিকেটেড ম্যান পাওয়ার তৈরি করেছে আগে, এই যে মোবাইল মেডিকেল ইউনিটের জন্য ডেডিকেটেড ম্যান পাওয়ার। আমার সরকার তা করছে না, অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে, তোমার এমনিই লোক নেই, হচ্ছে যে তোমার ওই যা হয় 3 হাত কাপড়ে মাথা ডাকতে গেলে অন্য কিছু বেরিয়ে যায়, এরকম একটা অবস্থা। ওর মধ্যে কি কি অসুবিধা আছে? কিছু আছে, সে আছে, কিন্তু যেটা হচ্ছে যে সব থেকে বড় সেগুলো চালাবে কে? লোক তো চাই। ধরো একটা আমার হাসপাতালে আছে ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট হয়নি গত প্রায় 10 বছর, তাহলে হচ্ছে যে সব হাসপাতালেই ফার্মাসিস্ট দিতে পারিনি আমি। হাসপাতালে ফার্মাসিস্টকে যদি তুলে নিয়ে মোবাইল মেডিকেল ইউনিটে চলে যাই, তাহলে হাসপাতালটা তো ফাঁকা হয়ে গেল। নার্সকে তো গ্রুপ ডি কে বলা হচ্ছে, সেখানে একটা গ্রুপ ডিস্টার্ব, ওরা তুমি ভাই আজকে ওষুধ দিয়ে দাও, ফার্মাসিস্টের কাজ করো। ফলে সব জায়গাতেই কোয়ালিটি কম্প্রোমাইজড হচ্ছে। তো এই ইউনিটে একটা মানে একজনের কি ধরনের চিকিৎসার সুবিধা সে পাবে? মোবাইল মেডিকেল ইউনিটে মোবাইল মেডিকেল আউটডোর বেসড যা ট্রিটমেন্ট, সেটাই রোগীকে আউটডোর অব্দি, মানে হাসপাতাল প্রাইমারি হেলথ সেন্টার অব্দি হলো না, এক জায়গায় দাঁড়ালো, লোকজন আসবে, গাছের তলায় ইয়ে হলো, একদম ও চোঙা ফুকে বললো, হ্যাঁ, এই হচ্ছে গল্প। এই গল্প। কিন্তু এগুলো কি সত্যি এই যেসব এলাকায় রিচ কম সেখানেই আছে, না তৃণমূলের যেসব আসনে তাদের জেতা প্রয়োজন সেখানে ঘুরছে? পুরোটাই রাজনৈতিক ভাবে ঠিক হচ্ছে, নট না না নিড বেসড, একদমই নিড বেসড হচ্ছে, পলিটিক্যাল বেসড। পলিটিক্যাল। ওকে, বাট দ্য পিকচার দ্যাট ইউ হ্যাভ পেন্টেড, দেখো আমি তো সেইভাবে এখন সক্রিয় সাংবাদিকতা করি না, কিন্তু তুমি যে পিকচারটা পেন্ট করলে সেটা যদি আমার দর্শকরা নিশ্চয়ই শুনবেন, এ তো তার মানে আমরা হাতে জীবনকে বাজি নিয়ে বেঁচে আছি। একদমই তাই, তাই না? একদমই তাই। মানে আমাদের বাঁচা বা মরা ওই বিধাতার দিকে তাকিয়ে ছাড়া আর কারোর দিকে তাকানোর নেই। সো দিস ইজ ওয়্যার দ্য হেলথ হ্যাজ কাম ডাউন টু। এবার যদি সংক্ষেপে দ্য পার্টিং কিক, হোয়াট নিডস টু বি ডেভেলপড অ্যান্ড হু উইল ফান্ড ইট? দেখো, আমাদের যেটা আমরা দীর্ঘদিন ধরে যে দাবি আসছে, আমরা যে হেলথ মুভমেন্ট করি অল ইন্ডিয়া লেভেলে, আমি যে সংগঠন করি, চিকিৎসকদের যে সংগঠন করি, বা যে পাবলিক হেলথ মুভমেন্টের সঙ্গে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেটে, সেখানে আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি যে স্টেট ব্যাকড হেলথ সিস্টেম। আমরা কোভিড আমাদের মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কোভিডের সময় কর্পোরেট হাসপাতাল কি রোল প্লে করেছে? ইন্স্যুরেন্স কভার করেছে? কোভিড করেনি। তখন সবকিছু বন্ধ হয়ে গেছিল, একমাত্র সরকারি হাসপাতালে আমরা যারা দিন রাত এক করে কাজ করেছি, প্রাণ তুচ্ছ করে কাজ করেছি প্যান্ডেমিকে, মানুষ একমাত্র আশা ভরসার জায়গা ছিলাম। ফলে আবার যে কোনো সময় একটা প্যান্ডেমিক আসবে, প্যান্ডেমিক প্রিপেয়ারনেস বা সাধারণ সময়, মানে হচ্ছে যে তোমার নর্মাল সময়ে মানুষের হচ্ছে যে মূল আশা ভরসার জায়গা হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। ফলে যেটা হচ্ছে ইন্স্যুরেন্স বেসড যে হেলথ পলিসি নিচ্ছে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, আমরা বলছি রোল ব্যাক ইট করে হচ্ছে তুমি ইউ স্ট্রেংথেন দ্য পাবলিক হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। এইটা আর যতদিন না হয়েছে, ইমিডিয়েট রিলিফ হিসেবে তোমরা ওই কার্ডগুলো যে হাতে দিয়েছো, তাতে অ্যাটলিস্ট আউটডোর ট্রিটমেন্টটাকে কাভারেজে নিয়ে এসো, যাতে সো দ্যাট মিনিংফুল আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটা হচ্ছে যে কমে আসে, মিনিমাইজড হয়। মানুষকে যদি পকেট থেকে গুটি বাটি বেচতে হচ্ছে সুমনদা, হচ্ছে যে তোমার ছাগল পোষে সেই ছাগলটাকে বন্ধক দিতে হচ্ছে গরিব মানুষের। আমি এমন দেখছি, সে স্বাস্থ্যসাথী কার্ডে যাচ্ছে, যা চকচকে হাসপাতালে যাচ্ছে। আসলে হয়ে গেছে পশ্চিমবাংলার মানুষকে এরা বুঝিয়েছে যে ওই বড় বড় হাসপাতাল যেখানে বড় লোকরা যায়, ওইখানে তোমার চিকিৎসা হবে। সেও যাচ্ছে বড় বড় একটা ঝা চকচকে হাসপাতাল, এসি ঘর দেখে ভাবছে যে আমি তো জীবন এখানে আসতে পারতাম না, এরা আমাকে হাতে কার্ড দিয়েছে বলে আসতে পেরেছি। কিন্তু ওটা করতে গিয়ে তার যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে, সেটার দিকে আর সে খেয়াল রাখছে না। এইরকম একটা সিচুয়েশনে চলছে। তাই আমরা বলছি আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে হবে। ইমিডিয়েট রিলিফ হিসাবে এই আউটডোর ট্রিটমেন্টের খরচ, ইনভেস্টিগেশনের খরচ কাভারে যাবে। স্টেট গভর্নমেন্ট কি তাদের ইন্স্যুরেন্স কভারে এনেছে আউটডোরকে এখনো পর্যন্ত? কেউ কেউ কিছু কিছু পার্ট আনছে,
যেটা হচ্ছে পুরোটা আসেনি, কিন্তু সব থেকে বলছি লং টার্মে ইন্স্যুরেন্স বেসড হেলথ কেয়ার সিস্টেম থেকে রোল ব্যাক করে কমপ্লিটলি ন্যাশনালাইজড হেলথ কেয়ার সিস্টেমে তোমায় যেতে হবে। কত টাকা ইন্স্যুরেন্সে পশ্চিমবঙ্গ খরচা করে? হিউজ অ্যামাউন্ট। কোনো ওরা হচ্ছে যেহেতু পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল কোনো ডেটা পাবলিশ করে না, তবে হচ্ছে সেটা পুরোটাই আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা অন ক্যামেরা আমি বলতে চাইছি না, যেহেতু সেটা সরকারি ডকুমেন্টে নেই, সরকারি ডকুমেন্ট পাবলিশ করে না, সেই জন্য নেই। তো হচ্ছে হিউজ, তবু ইন টার্মস অফ প্রপোর্শন হিউজ ডকুমেন্ট। হেলথ বাজেটের কতটা ইন্স্যুরেন্সে চলে যায়? হেলথ বাজেটের হচ্ছে যে প্রায় আমরা মোটামুটি যে দেখেছি তোমার প্রায় 20%, মোর দ্যান 20%। 20%? তো ফলে যেটা হচ্ছে যে তাই যদি হচ্ছে যে অবস্থা হয়, তাহলে হচ্ছে যে ইউ হ্যাভ টু রোল ব্যাক কমপ্লিটলি ন্যাশনালাইজড হেলথ। কিন্তু স্টেট তো একা পারবে না, এটা ঠিকই, সেন্ট্রালকে সেই পলিসি নিতে হবে। জিডিপির অ্যাটলিস্ট 5% হেলথে ব্যয় করতে হবে, এবং হচ্ছে যে এই স্টেটগুলোকে যা যা, তবেই স্টেটগুলো ফান্ডিং পাবে, আর স্টেটকেও তার 7.5% অফ স্টেট জিডিপি হেলথে ব্যয় করতে হবে। তাহলেই হচ্ছে যে স্ট্রেংথেন হবে, এবং হচ্ছে রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা বারবার বলছি ইমিউনাইজেশন থেকে শুরু করে মানুষের অ্যাওয়ারনেস, স্যানিটেশন, নিউট্রিশন, যেগুলো সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ, সেগুলোকে তো স্ট্রেংথেন করতে হবে। তুমি স্যানিটেশন ঠিক করবে না, ড্রেনেজ ঠিক করবে না, তুমি পানীয় জল দেবে না, প্রত্যেকটা গ্রামে নলবাহিত পানীয় জল, নল আছে কিন্তু কল নেই, এই যদি অবস্থা হয়, তাহলে হচ্ছে যে মানুষ তো পেটের রোগে ভুগবে। ডায়রিয়া আজও এই 2026 সালে দাঁড়িয়ে এসে কেন হচ্ছে পেটের রোগ মানুষের হবে? ক্যান্সার এত বাড়ছে, হচ্ছে ক্যান্সারের যে অনেক ক্যান্সারই আমরা আটকাতে পারি, সেই সবগুলো সরকার কেন নেবে না? আমরা তো বলছি হেলথ ইম্প্যাক্ট, যে কোনো তুমি উন্নয়ন পরিকল্পনা করবে তার হেলথ ইম্প্যাক্টটা আগে অ্যাসেস করো, তারপরে হচ্ছে তুমি সেই দিকে এগোবে, মানুষের রোগ প্রতিরোধটা আগে দেখে তারপরে এগোবে। তো হচ্ছে যে সেই দিকে আমাদের লড়াই, সাধারণ মানুষকে লড়তে হবে, কারণ হেলথটা প্রত্যেকের ইস্যু, এমন নয় চিকিৎসকদের কয়েকটা চিকিৎসকের ইস্যু, কারণ সাধারণ মানুষকে ইনভলভ হতে হবে। ওকে সুবর্ণ,